পূর্ণ সাহা, হ্যাঁ। তোমরা একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। আজকে তোমরা 2টা চ্যাপ্টারে ক্লাস করবে। শুরুর ক্লাস হচ্ছে চ্যাপ্টার 8 হিউম্যান এক্সক্রিশন। এই চ্যাপ্টার 2টা তো অনেক সহজ, তাই না? বিজয় সরকার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব ক্লাস, ঠিক আছে? তোমরা সবাই জয়েন করে নাও এবং ফ্রেন্ডদেরকে একটু বলে দাও ক্লাস শুরু হয়ে গেছে, যদি কেউ না এসে থাকে তাহলে। তোমাদের সবার প্রিপারেশন কেমন চলছে পরীক্ষার? আমরা শুরু করে দিব ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে হিউম্যান এক্সক্রিশন। আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি এবং এই চ্যাপ্টার খাবার গ্রহণের পরে কিভাবে এটা শোষণ হয়, পরিপাক হয়, এটা আমরা পরিপাক চ্যাপ্টারে ভালোভাবে পড়ে ফেলেছি। এখন আমরা জানবো যে কিভাবে খাবারের অপ্রয়োজনীয় যেই বস্তুগুলো আছে বা আমাদের বডির জন্য যেসব ক্ষতিকর জিনিসপত্র আছে এগুলো আমাদের বডি থেকে কিভাবে আমরা বের করি, এটা সম্পর্কে আজকের চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা জানি আমরা যেই প্রোটিন জাতীয় খাবার খাই সেই প্রোটিন জাতীয় খাবারে প্রায় হচ্ছে 16% নাইট্রোজেন জাতীয় পদার্থ থাকে এবং এই নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো আমাদের বডি থেকে বের করার জন্য যে প্রসেসে বের হয় এটাকে আমরা বলে থাকি রেচন প্রক্রিয়া, ঠিক আছে? তো প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের খুব সিলেক্টিভ কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে রেচন কাকে বলে, রেচন পদার্থ আমাদের কি কি আছে, তারপরে রেচন পদার্থগুলো কোন সিস্টেম থেকে নিঃসরণ হয়ে যায়, মানে রেচনতন্ত্রের পার্ট কি কি আছে, কিডনি বা বৃক্কের লম্বচ্ছেদ অনেক সময় তোমাদেরকে আঁকতে বলে। এই তারপর হচ্ছে কিডনির গঠন এবং কার্যকরী একক নেফ্রন। আমরা জানি নেফ্রনের গঠন এবং কার্যকর কিভাবে কাজ করে, মূত্র কিভাবে তৈরি হয় এবং হচ্ছে নেফ্রনের চিত্র, এই সম্পর্কিত প্রশ্ন ইউজারলি এসে থাকে। এছাড়া হচ্ছে কিডনি নষ্ট হলে কিভাবে আমাদের বডিতে আমরা এটা রিপেয়ার করতে পারি, কিভাবে আমাদের বডি সেক্ষেত্রে কাজ করবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো দেখো, রেচন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে প্রথমেই লেখা আছে যে নাইট্রোজেন জাতীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বের করার যে জৈবিক প্রক্রিয়া, যেহেতু হিউম্যান বডিতে হচ্ছে তাহলে অবশ্যই এটা একটা জৈবিক প্রক্রিয়া এবং আমরা এই রেচন পদ্ধতির মাধ্যমে কোন জাতীয় পদার্থগুলো বের করতে চাই, আমরা হচ্ছে নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো বের করতে চাই, ঠিক আছে? রেচনের মাধ্যমে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ আমরা বের করতে চাই। এখন এই নাইট্রোজেন জাতীয় পদার্থ কোথা থেকে আসবে? আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে আমিষ জাতীয় প্রোটিন এবং স্নেহ জাতীয় খাবার খাই, এই তিনটার মধ্যে আমিষ জাতীয় খাদ্যের থেকে আমাদের হচ্ছে নাইট্রোজেন জাতীয় ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো চলে আসে। আমিষ জাতীয় খাবারে তোমাদের অবজেক্টিভ থাকতে পারে যে আমিষ জাতীয় খাবারে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, এটা হচ্ছে 16% নাইট্রোজেন থাকে, ঠিক আছে? তো দেখো, আমাদের এই যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বের করার প্রসেস, এটা তো আমরা বললাম রেচন, এবং রেচন যেই সিস্টেমের মাধ্যমে হয়, যে তন্ত্রের মাধ্যমে হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেচন তন্ত্র। এখন দেখো, আমাদের কিন্তু ক্ষতিকর বর্জ্য পদার্থ শুধুমাত্র এই বৃক্কের মাধ্যমে বের হয় এমন না, আমরা যে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে দেই, এটাও কিন্তু আমাদের জন্য একটা ক্ষতিকর পদার্থ। এছাড়া আমাদের ঘামের মাধ্যমে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, কিছু লবণ বের হয়ে যায়, এগুলো আমাদের জন্য ক্ষতিকর পদার্থ, ঠিক আছে? কিন্তু এই সব কিছুর ভেতরে, সব ক্ষতিকর পদার্থের ভেতরে সব থেকে বেশি প্রায় হচ্ছে 80% ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো আমাদের বৃক্কের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এবং বৃক্কের মাধ্যমে আমাদের প্রায় 80% রেচন বর্জ্য পদার্থ বের হয়ে যায় দেহ থেকে, ঠিক আছে? এখন দেখো, আমাদের যে বৃক্কের কথা চিন্তা করি, বৃক্কের মধ্যে বৃক্কের গঠন এবং কার্যকরী একককে বলা হয় নেফ্রন। নেফ্রন কেন বলছি? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যকরী একক, কারণ নেফ্রনই আমাদের হচ্ছে মূত্র তৈরি করে, ঠিক আছে? তো
আমাদের যদি কখনো কোয়েশ্চেনে আসে বৃক্কের গঠন এবং কার্যকরী একক কোনটা, সেক্ষেত্রে আমরা উত্তর দিব হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যকরী একককে বলা হয় নেফ্রন। ঠিক আছে, সেকেন্ড আমাদের একটা কোয়েশ্চেন আসে যে হচ্ছে রেচন পদার্থ। রেচন পদার্থ আমাদের কি কি আছে? রেচন পদার্থের মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, মেইন হচ্ছে ইউরিয়া, এরপরে সেকেন্ড আছে ইউরিক অ্যাসিড, আর আছে ক্রিয়েটিনিন। তাহলে আমাদের মেইন রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, সেকেন্ড হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এখন এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয় এই জিনিসটা তোমাদের ওভাবে দরকার নেই, কিন্তু তোমাদের এই জিনিসগুলো এমসিকিউতে দেয় যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর নাম্বার 3 হচ্ছে ক্রিয়েটিনিন। এখন দেখো আমরা জানি যে মূত্রের কালার হয় হচ্ছে হালকা হলুদ। মূত্রের কালার যখন হালকা হলুদ, তোমাদেরকে কোয়েশ্চেন দিবে যে মূত্রের কালারটা হালকা হলুদ হওয়ার জন্য কোন পদার্থ দায়ী। ঠিক আছে, সেটা হচ্ছে ইউরোক্রোম। আর সাথে এর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে মূত্রের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণ কি? মূত্রের দুর্গন্ধের কারণ হচ্ছে ইউরিন নোড। ঠিক আছে, আর মূত্রের মধ্যে আমরা জানি যে সব থেকে বেশি হচ্ছে পানির পার্সেন্টেজটা থাকে। এই মূত্রের মধ্যে পানির পার্সেন্টেজ হচ্ছে 95%। তাহলে শুরু থেকে আমরা যতটুকু বললাম তার মধ্যে হচ্ছে রেচন তন্ত্রের মাধ্যমে আমরা বডি থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো বের করে দেই, এবং এই বৃক্কের মানে প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্কের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের মাধ্যমে যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দেওয়া হয়, সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে মেইন উপাদান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছো? ইউরিন নোড হচ্ছে যেই সাবস্টেন্সের উপস্থিতির কারণে আমাদের মূত্রের গন্ধটা একটু ঝাঁঝালো ধরনের হয়ে থাকে। আর ইউরোক্রোম হচ্ছে যেটা কারণে আমাদের মূত্র খড় বর্ণের বা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো তোমাদের সবসময় কোয়েশ্চেন দেয় যে রেচনতন্ত্রের পার্ট কি কি আছে। রেচনতন্ত্রের পার্টের মধ্যে আমরা দেখবো হচ্ছে দুইটা বৃক্ক আছে, দুইটা ইউরেটর আছে, একটা মূত্রথলি, একটা মূত্রনালী। তো যদি আমরা একটা একে দেখানোর চেষ্টা করি, দেখো দুই পাশ থেকে আমরা দেখবো হচ্ছে দুইটা বৃক্ক। তাহলে আমাদের রেচনতন্ত্রে ফার্স্ট জিনিস হচ্ছে দুইটা বৃক্ক। দুইটা বৃক্ক থেকে আমাদের বের হবে দুইটা বৃক্ক নালী। বৃক্ক নালীর ইংলিশ নাম হচ্ছে ইউরেটর। দুইটা বৃক্ক, বৃক্ক থেকে আসবে হচ্ছে বৃক্ক নালী। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃক্ক, দুইটা বৃক্ক, দুইটা বৃক্ক থেকে বের হচ্ছে দুইটা বৃক্ক নালী বা ইউরেটর। দুইটা ইউরেটর কোথায় যেয়ে উন্মুক্ত হয়? দুইটা ইউরেটর যেখানে যে উন্মুক্ত হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূত্রথলি, এবং মূত্রথলি থেকে অবশেষে মূত্র জমা থাকে এবং সেখান থেকে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় যেটা দিয়ে, সেটার নাম হচ্ছে মূত্রনালী। তাহলে আমাদের রেচনতন্ত্রের পার্ট কি কি আছে? দুইটা বৃক্ক, দুইটা ইউরেটর বা মূত্রথলি, দুইটা ইউরেটর বা মূত্রনালী, দুইটা ইউরেটর বা বৃক্কনালী, তারপর হচ্ছে মূত্রথলি, আর এখানে আসবে হচ্ছে মূত্রনালী। দুইটা বৃক্ক, দুইটা ইউরেটর বা বৃক্কনালী, একটা মূত্রথলি, একটা মূত্রনালী। ঠিক আছে, এখানে দেখা যায় তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে অনেক সময় এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, যে দুইটা বৃক্ক না দিয়ে বললে একটা বৃক্ক, অথবা দুইটা ইউরেটর না দিয়ে বললে একটা ইউরেটর, অথবা এখানে একটার জায়গায় দুইটা লিখে দিল, তখন যাতে ভুল না হয়। ঠিক আছে, তো হচ্ছে রেচনতন্ত্রের পার্টগুলো তোমরা বুঝতে পেরেছো না? ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, চিত্রটা কেমন হয়েছে বলো তো তোমরা? এইটা হচ্ছে আমাদের সেই পিঙ্কি বেগমের রেচনতন্ত্র। ঠিক আছে, এটা কি লিখে দিব নাকি? এটা তো ইম্পর্টেন্ট খুবই, পিঙ্কি বেগমের রেচনতন্ত্র। ঠিক আছে, এখন দেখো আমরা একটু, আমার ছবিতে তোমরা অত পছন্দ করো না, তাই একটু সুন্দর ছবি নিয়ে আসলাম যাতে তোমাদের কোনো অবজেকশন না থাকে। তো আমরা একটু দেখতে চাই যে আমাদের বৃক্কটা আসলে বডির কোন জায়গাটায় অবস্থান করে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু ওই যে পিঙ্কি বেগম নিয়ে যখন আমরা পড়াশোনা করেছি, তখন আমরা পড়েছিলাম যে একটা মানুষের বডি যদি এমন চিন্তা করি, তাহলে এর মাঝ বরাবর জায়গায় একটা ছাতার মতো অংশ থাকে যেটাকে বলা হয় ডায়াফ্রাম। ঠিক আছে, সেটাকে বলা হয় ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপরের যে পার্টটা এটাকে আমরা বলি বক্ষ গহ্বর, আর ডায়াফ্রাম ও মধ্যচ্ছদার নিচের যে পার্টটা সেটাকে আমরা বলি হচ্ছে উদর গহ্বর। ঠিক আছে, উদর গহ্বর। এখন দেখো উদর গহ্বর, তো দেখো আমাদের বই বলা আছে যে মধ্যচ্ছদার নিচের দিকে এবং এই পিছনের দিকে যদি তোমরা চিন্তা করো, পিছনের দিকে কি থাকে? আমাদের শিরদাঁড়া বা মেরুদণ্ড থাকে। যে শিরদাঁড়া বা মেরুদণ্ডের দুই সাইড বরাবর আমাদের দুইটা বৃক্ক অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই বরাবর ধরো চিন্তা করো, পিছনে এই বরাবর যদি আমাদের মেরুদণ্ডটা থাকে, তাহলে আমাদের বৃক্কটা কোনটা হতে পারে? এটা পিঙ্ক কালারের বৃক্ক হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একটা বৃক্ক হবে,
এখানে একটা বৃক্ক হবে, ঠিক আছে। তাহলে বক্ষ গহ্বরের নিচে মানে মধ্যচ্ছদার নিচে আমাদের মেরুদণ্ডের দুই পাশে উদর গহ্বরের পেছনের দিকে, কারণ সামনের দিকে কে থাকে বলো তো, সামনের দিকে কিন্তু আসলে যকৃৎ থাকে। এই জিনিসটা সামনে, এই পাশে থাকবে যকৃৎ, ডান পাশে থাকবে যকৃৎ, আর বাম পাশে থাকবে হচ্ছে পাকস্থলী। তার মানে সামনের দিকে না, বরং হচ্ছে পেছনের দিকে থাকবে, ঠিক আছে। এটা তাহলে এখানে দেখো, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে হচ্ছে এই এই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা, ঠিক আছে। তাহলে মধ্যচ্ছদার নিচে যখন আমি বলছি তখনই কিন্তু জায়গাটা উদর গহ্বর, এবং উদর গহ্বরের সামনের দিকে না, বরং উদর গহ্বরের পেছনের দিকে। এই দেখো, এই একটা কিডনি, এই একটা কিডনি, দুইটা কিডনি অবস্থান করে, ঠিক আছে। এবং এই দুইটার সাইড যদি আমরা চিন্তা করি, এভাবে আমি যদি দাঁড়াই, তাহলে এটা আমার ডান সাইড, এটা আমার বাম সাইড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডান বৃক্ক, ডান বৃক্কটা একটু নিচে, দেখো ডান বৃক্কটা একটু নিচে অবস্থান করে, বাম বৃক্কটা একটু উপরে অবস্থান করে, ঠিক আছে। তোমরা অবস্থানটা বুঝতে পেরেছো না, বৃক্ক কোথায় অবস্থান করে? আম হয়ে গেছে বৃক্ক, হায় হায় কি বলে যাই হোক, এই অবস্থানটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। আর এই যে দেখো, সেই আমি যে রেচনতন্ত্রের কথা বললাম যে দুইটা বৃক্ক, এটা হচ্ছে একটা বৃক্ক, একটা বৃক্ক, দুইটা বৃক্ক, দুইটা বৃক্ক থেকে আসবে হচ্ছে দুইটা ইউরেটর। এই দেখো, একটা ইউরেটর, এই আরেকটা ইউরেটর, এবং এই ইউরেটর দুটো উন্মুক্ত হবে মূত্রথলিতে, মূত্রথলিতে লাস্টে যেটা দেহের বাইরে বের হবে সেটা হচ্ছে মূত্রনালী দিয়ে, ঠিক আছে। এটা আর বৃক্কের মধ্যে দেখো, বৃক্কের মধ্যে আরেকটা জিনিস দেখো, এই যদি আমরা বৃক্ক চিন্তা করি, হ্যাঁ, বৃক্কের গঠনটা তোমরা তো এখন উল্টাপাল্টা বলবা, বৃক্কের গঠনটা আসলে শিম বীজের মতো, ঠিক আছে। এখন তোমরা ওই আমের মতো বলো না, তাহলে পরীক্ষায়ও এটা আসবে না কখনো, কোনো কাজ নেই এটা দিয়ে। বৃক্কটা দেখতে হচ্ছে শিম বীজের মতো, শিম বীজের মতো। তো বৃক্কের দেখে বাইরের যে দিকটা, এই বাইরের দিকটা হচ্ছে উত্তল, উত্তল মানে তো বোঝো এরকম উত্তল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাইরের দিকটা উত্তল, আর ভেতরের দিকটা অবতল। এই দেখো, ভেতরের দিকটা এরকম অবতল, ভেতরের দিকটা অবতল। এখন ওরা বলতেছে অবতল অংশের যে ভাঁজ, ঠিক আছে, অবতল অংশের যে ভাঁজ, এই ভাঁজটাকে কি বলে জানো? এই ভাঁজটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে। অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বলে, ঠিক আছে। তাহলে বৃক্কের বাইরের দিকটা উত্তল আর ভেতরের দিকটা হচ্ছে অবতল, অবতল অংশের যে ভাঁজ, অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম, ঠিক আছে। এখন দেখো, হাইলাম, হাইলাম কি জানো? হাইলাম হচ্ছে একটা দরজার মতো। ধরো এই রুমের মধ্যে আমি আছি, রুমের একটা দরজা আছে না, তুমি যে রুমে থাকো সেই রুমের একটা দরজা আছে না, হাইলাম হচ্ছে একটা দরজার মতো। তার মানে দরজা দিয়ে কিছু জিনিস প্রবেশ করবে এবং কিছু জিনিস বের হবে, তাই না? এখন এই হাইলাম দিয়ে কি প্রবেশ করবে, কি বের হবে? তোমরা মনে রাখবে যে যে কোনো হাইলাম বা দরজা দিয়ে সবসময় প্রবেশ করবে হচ্ছে ধমনী। তাহলে এটা যেহেতু বৃক্ক, তাই না? বৃক্ককে ইংলিশে আমরা কি বলি জানো? ইংলিশে বা বায়োলজির ভাষায় কি বলি জানো? ইংলিশে বলি তো কিডনি, ইংলিশে বলি হচ্ছে কিডনি, আর বায়োলজির ভাষায় বলি কি জানো? রেনাল। তাহলে এই বৃক্ক থেকে যেই ধমনী প্রবেশ করবে সেই ধমনীর নাম হবে কি? রেনাল ধমনী। যেই ধমনী প্রবেশ করবে সেটা হচ্ছে রেনাল ধমনী, আর যেই শিরাটা বের হবে সেই শিরাটার নাম হবে রেনাল শিরা। দেখো, যে কোনো আমাদের অঙ্গে তো আমাদের অক্সিজেন সাপ্লাই দরকার হয়, তাই না? তাহলে অক্সিজেন নিয়ে যায় কে? ধমনী, ঠিক আছে। তাহলে ধমনী, কোন ধমনী? রেনাল ধমনী। আর ভিতরে কাজবাজ করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে বের করে দিবে কে? বের করে দিবে হচ্ছে শিরা। কোন শিরা? রেনাল শিরা। যেহেতু এটা বৃক্ক থেকে বের হচ্ছে তাহলে হচ্ছে রেনাল শিরা। এবং দেখো, এই যে বৃক্ক এত কষ্ট করে মূত্র তৈরি করবে, তাই না? সেই মূত্রকে তো ওর নিয়ে আসতে হবে। এই মূত্রটাকে ট্রান্সপোর্ট করে এই মূত্রথলি পর্যন্ত নিয়ে আসার কাজটা কে করবে? এটা দেখো, এই মূত্র থলি পর্যন্ত নিয়ে আসার কাজ করবে ইউরেটর। তাহলে এই ইউরেটর এটাও কিন্তু এখান থেকে বের হবে, এই হাইলাম থেকে বের হবে, ঠিক আছে। বুঝতে পারছো এতটুকু? বুঝতে পেরেছো কিনা বলো তো? আচ্ছা, এখন দেখো, আমি একটা সুন্দর একটা কথা বলি। এই যদি আমার সেই বৃক্ক হয়, আমার তো না, পিঙ্কি বেগমের বৃক্ক হয়, ঠিক আছে। তাহলে এই বৃক্ক থেকে দেখো, আমি তো ইউরেটরটা এভাবেই আঁকতে পারতাম, এরকম আঁকতে পারতাম না? এরাও তো ওভাবেই আঁকতে পারতো, কিন্তু তা না করে আমরা কিন্তু সবসময় কি করি দেখো, উপরের অংশটা মোটা দিই, নিচের অংশটা পাতলা দিই, তাই না? এমন করি না? তাহলে এইটা করার কারণ কি? তার মানে অবশ্যই কিছু একটা, যেহেতু ওকে মোটা করছি তার মানে ওর কিছু একটা আলাদা নাম দিতে হবে। তাহলে এই যে যেই আমাদের ইউরেটর, ইউরেটরের এই উপরে ফানেলের মতো, ফানেল চিনো তোমরা? এই যে ফানেল দিয়ে হচ্ছে বিভিন্ন মুদির দোকানে দেখবা তেল ঢালে, তাই না?
তাহলে এই যে ইউরেটরের ফানেল আকৃতির যে অংশটা, এই ফানেল আকৃতির অংশকে বলা হয় পেলভিস। কি বলা হয়? পেলভিস অথবা রেনাল পেলভিস। ঠিক আছে, গঠনটা কি বুঝতে পেরেছো মোটামুটি? এই তোমরা গল্প করো না, ক্লাস দেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে বৃক্কের অবস্থানটা কোথায়, যে মধ্যচ্ছদার নিচে আমাদের মেরুদণ্ডের দুই পাশে হবে এবং উদরগহ্বরের পিছনের সাইডে, পিছনের দিকে হবে। ঠিক আছে, এটা। আর বললাম যে কি কি পার্ট আছে, দুইটা কিডনি আছে বা দুইটা বৃক্ক আছে, দুইটা ইউরেটর আছে, একটা মূত্রথলি একটা মূত্রনালী, বৃক্কের বাইরের দিকটা উত্তল, ভিতরের দিকটা অবতল, অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে, এবং হাইলাম থেকে কি কি প্রবেশ করে কি কি বের হয়। ঠিক আছে, নিজেরা কথা বলবে না কিন্তু, আর একটু ফাস্ট যেতে হবে। ঠিক আছে, দৌড় দিব এবার আমরা। তাহলে দেখো আমরা এখানে যা পড়ালাম সেটাই বলা আছে, যে অবস্থান কোথায়, মেরুদণ্ডের দুই পাশে, বক্ষপিঞ্জরের নিচে মানে মধ্যচ্ছদার নিচে, উদরগহ্বরের পেছনের দিকে। ঠিক আছে, বৃক্কের যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল। একটা ওষুধের যেমন ক্যাপসুলের ভিতরে একটা আবরণ, তার ভিতরে ওষুধের উপাদানগুলো থাকে, বৃক্কের যে আবরণ এটাকে আমরা বলি হচ্ছে রেনাল ক্যাপসুল। বলছি রেনাল মানে বৃক্ক, রেনাল ক্যাপসুল। দেখতে কেমন? শিম বীজের মতো। কালার কেমন? লালচে। এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, জাস্ট লেখাটা একবার পড়াই দিচ্ছি। হ্যাঁ, হাইলাম, হাইলাম বললাম যে বৃক্কের যে দরজা সেটা হচ্ছে হাইলাম। হাইলাম থেকে কি কি বের হয়? ইউরেটর আর রেনাল শিরা বের হয়, আর প্রবেশ করে কি কি? রেনাল ধমনী বৃক্কের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, পেলভিস, পেলভিসটা অনেক সময় কম মার্কের কোয়েশ্চেনে দেয়, যে ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত, ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলা হয় পেলভিস। দেখো এবার বৃক্কের গঠনটা সম্পর্কে আমরা একটু দেখবো। ঠিক আছে, বৃক্কের গঠনে যদি দেখো, এই বাইরের যে পাশটা, এই বাইরের যে পাশ এটাকে আমরা বলবো হলো কোন কালি নিব, হ্যাঁ, বাইরের যে পাশ এটাকে আমরা কি বলে জানো? বাইরের পাশকে বলা হয় হচ্ছে কর্টেক্স। বাইরের যে পোর্শন, এই বাইরের এই পোর্শনটাকে বলা হয় কর্টেক্স। যে কোনো জিনিসেরই বাইরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে কর্টেক্স। তাহলে বাইরের পোর্শনকে যদি কর্টেক্স বলি, ভিতরেরও কি আরেকটা হচ্ছে পোর্শন থাকবে না, তাই না? ভিতরের পোর্শনটাকে আমরা বলবো মেডুলা, ভিতরের পোর্শনটাকে আমরা বলবো মেডুলা, মেডুলা। এই চিত্র যদি দেখা নাও যে কোনো সমস্যা নেই, আমি আমার বিশ্ববিখ্যাত চিত্র এঁকে দিচ্ছি তোমার জন্য। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার কিডনি। তো কিডনিকে আমি দুইটা রিজিয়নে ভাগ করলাম, অঞ্চলে ভাগ করলাম। বাইরের যে অঞ্চল এটাকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। ঠিক আছে, আর ভেতরের যে পোর্শন এটাকে আমরা বলবো হচ্ছে মেডুলা। ঠিক আছে, এই ভিতরের পোর্শনটার নাম হচ্ছে মেডুলা। এখন মেডুলার মধ্যে কি কি জিনিসপত্র থাকবে? ঠিক আছে, মেডুলার মধ্যে থাকবে হচ্ছে রেনাল পিরামিড। কি থাকবে? রেনাল পিরামিড। রেনাল পিরামিড দেখো এই যেরকম। তো রেনাল পিরামিডকে আমার তো দেখতে কেমন পিৎজার মতো মনে হয় বা সামুচার মতো মনে হয়, তাই না? তোমাদেরকে রেনাল পিরামিডের মতো মনে হয়? তো এরকম করে করে অনেকগুলো রেনাল পিরামিড নিয়ে এই জিনিসটা তৈরি হবে। এখন দেখো কর্টেক্স তো এগুলা, তাই না? এই কর্টেক্সের কিছু পোর্শন আসলে এই রেনাল পিরামিডের ভিতরে ঢুকে গেছে। তাহলে কর্টেক্সের যে পোর্শনটা রেনাল পিরামিডের ভিতরে ঢুকে গেছে, কর্টেক্সের যে পোর্শন রেনাল পিরামিডের ফাঁকার ভিতরে ঢুকে গেছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রেনাল কলাম। কি বলি? রেনাল কলাম। ঠিক আছে, রেনাল কলাম। তাহলে আমরা কি পড়লাম এখানে, যে বৃক্কের বাইরের যে পোর্শন সেটা হচ্ছে কর্টেক্স, ভিতরের পোর্শন হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে কি থাকবে? রেনাল পিরামিড থাকবে। রেনাল পিরামিডের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা, এটা হচ্ছে কর্টেক্সেরই একটা অংশ, এবং এই অংশটাকে বলা হয় রেনাল কলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখো আমি যদি একটা রেনাল পিরামিড চিন্তা করি, এটা দেখো রেনাল পিরামিড, এটা হচ্ছে আমার রেনাল পিরামিড। এখন রেনাল পিরামিডের এই যে শীর্ষটা, এটা বন্ধ থাকে না, এটা একটু খোলা থাকে এবং ছিদ্রযুক্ত থাকে। ঠিক আছে, তাহলে খোলা যে ছিদ্রযুক্ত, এইটা প্রসারিত হয়ে যে ছিদ্রযুক্ত অবস্থাটা তৈরি করতেছে, এইটার নাম হচ্ছে রেনাল প্যাপিলা। এটার নাম কি? রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা। ঠিক আছে, তাহলে তোমাদের বলবে রেনাল প্যাপিলা কোথা থেকে তৈরি হয় বা রেনাল প্যাপিলা কে তৈরি করে? রেনাল প্যাপিলা হচ্ছে এই যে রেনাল পিরামিডের ছিদ্রযুক্ত শীর্ষটা প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা তৈরি করে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে যদি আমি চিত্রটা ভালো করে একটু দেখাতে চাই, এই বরাবর দেখো আমাকে এরকম এরকম করে এটা মিশাই দিতে হবে, এটা মিশাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এই বরাবর জায়গাগুলোতে কি থাকবে? আমার সেই রেনাল প্যাপিলা থাকবে না, বলো তো? এই বরাবর জায়গাগুলোতে, এই শীর্ষগুলোতে কি রেনাল প্যাপিলা থাকবে? তাহলে রেনাল প্যাপিলায় এখানে ধরো নেফ্রন, এই ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই ছবিটা
এই ছবিটা দেখো এই যে বড় করে দেখাইছে, হ্যাঁ। তাহলে দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কর্টেক্স আর ভিতরের পোর্শনটা হচ্ছে মেডুলা। এই দেখো এই যে যে এই জিনিসগুলা কি দেখো নেফ্রন, নেফ্রন দেখতে পাচ্ছ। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে এইখানে হলো নেফ্রন অবস্থান করবে, এই যে এরকম পেঁচানো কুচানো নেফ্রন অবস্থান করবে। নেফ্রন এখান থেকে মূত্র তৈরি করবে, কর্টেক্স থেকে মূত্র তৈরি করবে, তৈরি করে এই নেফ্রন হচ্ছে মেডুলা পর্যন্তও যাবে। মেডুলায় ও মূত্র তৈরি করলো, তৈরি করার পরে ও এই রেনাল পিরামিডের শীর্ষে চলে আসবে। শীর্ষ চলে এসে ও কি করবে, এই যে যেই আমাদের প্যাপিলা আছে, প্যাপিলা থেকে এখানে বের হয়ে যাবে। এখন দেখো রেনাল প্যাপিলা থেকে যখন আমরা বের হই তখন আমরা এরকম কিছু শাখা পাচ্ছি না, এরকম কিছু শাখা, এটা ভালো বোঝা যাচ্ছে না, আরেকটা দেখাই। তাহলে এইটা ধরো এই যে রেনাল পিরামিড থেকে বের হলো, ঠিক আছে, এই একটা পিরামিড এই একটা পিরামিড বের হলো এখানে, হ্যাঁ। তাহলে এখানে এরকম কিছু জায়গা তৈরি হবে। তাহলে এর পরের জায়গাটাই আসলে আমাদের রেনাল পেলভিস, ঠিক আছে। এখান থেকে তাহলে রেনাল প্যাপিলা দিয়ে মূত্র নিয়ে আসলো, এখানে আসলো রেনাল পেলভিস, পেলভিস পেলভিস থেকে ইউরেটর, ইউরেটর হয়ে তারপর মূত্র থলিতে যাবে, তারপর মূত্র নালী দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা? বুঝতে পেরেছো? হ্যাঁ, নাকি আরেকবার বলবো বলো তো? আরেকবার এখান থেকে একটু একবার দেখাই দিই, হ্যাঁ, সবাই খেয়াল করো। সবাই খেয়াল করো, লাস্টবারের মতো বলছি, হ্যাঁ। তাহলে এই যে বাইরের যে পোর্শনটা, বাইরের যে পোর্শন, এগুলো হচ্ছে আমার কর্টেক্স, এগুলো হচ্ছে কর্টেক্স। আর ভেতরে এইগুলো দেখো আমাদের রেনাল পিরামিড, এটা হচ্ছে আমাদের রেনাল পিরামিড। এখন দেখো আমি বলতেছি যে এইখানে বরাবর হচ্ছে নেফ্রনগুলো থাকবে, এই বরাবর ধরো সেই নেফ্রনগুলো আছে, ঠিক আছে, নেফ্রনগুলো আছে। এখন এই নেফ্রনগুলো মূত্র তৈরি করবে, মূত্র তৈরি করে এই কর্টেক্স থেকে মেডুলায় আসবে, তার মানে রেনাল পিরামিড পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে। এখন পিরামিডের পরে এখানে দেখো এই পিরামিড, এই দেখো এখানে আসলো, আসার পরে এই যে ধরো মূত্র তৈরি হয়েছে, মূত্র তৈরি হয়েছে, হ্যাঁ। এই মূত্র দেখো এই যে এখান বরাবর কিন্তু একটা ফাঁকা জায়গা, এই মূত্র কি ফাঁকা জায়গা থেকে এখানে আসবে না, এই ফাঁকা জায়গা থেকে এখানে আসবে। এই দেখো এই জায়গাটাই কিন্তু ছিল না আমার ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশ, তার মানে এই মূত্রগুলো পরে ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশ আসবে। আসার পরে কি ইউরেটরে যাবে, এই যে ইউরেটরে মূত্র আসতেছে, ইউরেটর থেকে কোথায় যাবে, নিচে কি ছিল, নিচে ছিল আমার মূত্রথলি, মূত্রথলিতে জমা থাকবে। একটা পর্যায়ে যেহেতু জমা করে তারা আজীবন রেখে দিতে পারবে না, তাই না, একটা টাইমে তো মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে, তাই না। তাহলে এটা হচ্ছে মূত্রথলিতে জমা রাখবে, অতঃপর মূত্র নালী দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, মূত্র নালী দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে যদি মানে গতিপথটা আসলে কেমন, ঠিক আছে, আমাদের নেফ্রনটা মূত্র তৈরি করে, কর্টেক্স থেকে মেডুলায় নিয়ে আসে, মেডুলাই থেকে কি আছে রেনাল পিরামিড, পিরামিডের একদম শীর্ষ ওটার নাম হচ্ছে প্যাপিলা, প্যাপিলা থেকে রেনাল পেলভিসে নিয়ে আসবে, পেলভিস থেকে ইউরেটর, ইউরেটর থেকে মুখে মূত্রথলি, মূত্রথলি থেকে মূত্র নালী দেখে দেহের বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে মনে হয়, তাই না? তাহলে দেখো যে আমি এগুলাই লিখছি যে বৃক্ক, বৃক্কের বাইরের অংশ হচ্ছে কর্টেক্স, ভিতরের অংশ হচ্ছে মেডুলা। মেডুলা কি নিয়ে তৈরি? মেডুলা হচ্ছে রেনাল পিরামিড নিয়ে তৈরি। কয়টা? 8 থেকে 12টা। এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আমরা নেফ্রন নিয়ে পড়বো। তার আগে তোমরা বলো যে এতটুকু কি বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার থাকলে ভালো করে বলে দাও, কোথাও সমস্যা থাকলে ভালো করে বলে দাও। এখন কিন্তু আমি দেখবো কারো কোনো সমস্যা থাকলে ওইটাকে আমি রিভিউ করে দিব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বৃক্ষটা ফুল আঁকায় আমি দেখাবো, আমি লাগলে তোমাদেরকে একটা সেপারেট ভিডিও আমি তোমাদেরকে করে দিয়ে দিব যে বৃক্ষটা তোমরা কিভাবে আঁকবা। এখন মানে টপিকের যে থিওরিগুলো এটা বুঝতে পারতেছো কিনা এটা একটু বলো। একজন বলছো যে রেনাল পেলভিসটা আরেকবার বলেন। পেলভিসটা কিছুই না, পেলভিসটা কি দেখো, এটা যদি হচ্ছে বৃক্ক হয়, বৃক্ক হয় তাহলে এইখান থেকে বের হবে, আমরা বলছি না ইউরেটর, ইউরেটর দেখো নিচের দিকে চিকন কিন্তু উপরের দিকে একটু মোটা, ঠিক আছে। এই মোটা জায়গাটাকে দেখলে এরকম যদি কাট করি তাহলে মনে হয় না এরকম ফানেলের মতো, এরকম একটা ফানেলের মতো, এই যে দেখো এখানে একটা ফানেলের মতো। তো এই ইউরেটরের প্রশস্ত ফানেল আকৃতির অংশকে বলা হয় রেনাল পেলভিস। বুঝতে পেরেছো? আগের স্লাইডটা আরেকবার দেখাতে হবে। এ দেখো আরেকজন জিজ্ঞেস করেছিল যে তুমি হচ্ছে রেনাল ধমনী, ধমনী আর শিরার মধ্যে পার্থক্য কি? সব ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং সব শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা, অথবা ফুসফুসীয় ধমনী অথবা ফুসফুসীয় শিরা। মানে ফুসফুসীয় ধমনী এটা ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা এটা
ফুসফুসীয় শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আরেকটা পার্থক্য আছে হচ্ছে ধমনীর যে প্রাচীর সেটা হচ্ছে অনেক মোটা হয়, শিরার প্রাচীরটা পাতলা হয়। আর ধমনীর মধ্যে কোনো ভালভ বা কপাটিকা থাকে না, কিন্তু শিরার মধ্যে ভালভ বা কপাটিকা থাকে। ঠিক আছে। রেনাল প্যাপিলা, রেনাল প্যাপিলা হচ্ছে, এটা যদি রেনাল পিরামিড হয়, এই পিরামিডটা এখানে বন্ধ হয়ে যায় না। আমি তো এভাবে আঁকতে পারতাম ত্রিভুজ, এভাবে আঁকতেছি না, এটা আঁকতেছি এভাবে। এই শীর্ষটা এরকম প্রসারিত হয় এবং এখানে হচ্ছে ছিদ্রযুক্ত, এই যে ছিদ্র, তাহলে এই ছিদ্রযুক্ত শীর্ষকে বলা হয় রেনাল প্যাপিলা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গেল। এবার আমরা নেফ্রন নিয়ে একটু পড়াশোনা করবো। তোমাদের কিন্তু নেফ্রনের চিত্রটা সবসময় আঁকতে দেয় পরীক্ষায়। ঠিক আছে, বলবে যে বৃক্কের গঠন এবং কার্যকরী এককের তুমি হচ্ছে চিত্রটা দেখাও। ঠিক আছে, দেখো তো দেখো নেফ্রন, ইউরিনিফেরাস নালী আমি সবই বলবো, নেফ্রনের চিত্রটা আগে দেখো। আমি আগে হচ্ছে যেগুলো পরীক্ষায় আসে ওগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে, দেখো নেফ্রনের চিত্র আমি আগে দেখাই দিই তোমাদের একবার। ঠিক আছে, নেফ্রনের ক্ষেত্রে দেখো আমাদের কি কি পার্ট থাকে, আগে পড়ে আসি একটু। হ্যাঁ দেখো, তুমি যেটা বলছো যে ইউরিনিফেরাস নালিকা, আমাদের বৃক্কের গঠন এবং কার্যকরী এককের মধ্যে মেইনলি আসবে হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকার মধ্যে একটা থাকবে নেফ্রন আর একটা থাকবে হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে নেফ্রন আর সংগ্রাহী নালিকা মিলে তৈরি হবে ইউরিনিফেরাস নালিকা। নেফ্রনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান বডি, আর একটা থাকে হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে ইউরিনিফেরাস নালিকা এর মধ্যে নেফ্রন এবং সংগ্রাহী নালিকা, এবং নেফ্রনের মধ্যে থাকবে রেনাল কর্পাসল এবং মালপিজিয়ান বডি। কর্পাসলের নামই হচ্ছে মালপিজিয়ান বডি, আর এটা থাকবে হচ্ছে রেনাল টিউবিউল। এবার রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান বডির মধ্যে থাকবে একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। একটা গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, আর রেনাল টিউবিউলের মধ্যে তিনটা পার্ট, একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, আর এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, গেল। এখন দেখো আমরা চিত্রটা এবার আসি, যে আমাদের নেফ্রনের মধ্যে আমরা দুইটা পার্ট বলছি, একটা হচ্ছে রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। ঠিক আছে, রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি এটা কি নিয়ে তৈরি দেখো। প্রথমে এটা আবার গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল নিয়ে তৈরি। তাহলে দেখো প্রথমে একটা গোল দিই। হ্যাঁ, গোলের মধ্যে ধরো অনেক জালের মতো আঁকানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে একটা ছোট ধমনী যার নাম হচ্ছে আর্টারিওল, এটা ঢোকে অনেকগুলো কৈশিক জালিকা এটা ভাগ হয়, ভাগ হওয়ার পরে এটা আবার বের হয়ে যায়। তাহলে যেটা ঢোকে সেটাকে আমরা বলি হচ্ছে অন্তর্বাহী। ঠিক আছে, যেটাই ঢোকে সেটাকে বলা হয় অন্তর্বাহী বা এফারেন্ট আর্টারিওল। যেটা বের হয় এটাকে আমরা বলি বহির্বাহী বা ইফারেন্ট আর্টারিওল। যেটা ঢোকে এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, যেটা বের হয় ওটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। তাহলে এফারেন্ট আর্টারিওল ঢুকলো 50 থেকে 60টা কৈশিক জালিকায় ভাগ হবে, ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়ে যাবে, এবং এই জিনিসটাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। এবার গ্লোমেরুলাসের নিচে একটা কাপের মতো একটা জায়গা থাকে, পেয়ালা আকৃতির একটা জায়গা থাকে। এই জিনিসটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের পরের পার্ট যদি আমরা চিন্তা করি, তাহলে এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের পরের পার্টটা যদি তোমরা চিন্তা করো, তাহলে দেখো প্রথমে একটা এরকম পেঁচানো নালিকা থাকবে, এটাকে আমরা বলবো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অথবা নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এর পরের পার্ট আমরা দেখব, এর পরের পার্ট থাকবে এরকম একটা লুপের মতো। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় লুপ অফ হেনলি বা হেনলির লুপ। ঠিক আছে, লুপ অফ হেনলি বা হেনলির লুপ। তারপরে আমাদের আবার এখানে যেমন নিকটবর্তী পেঁচানো নালিকা ছিল, এই পাশে থাকবে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এর পরের পোর্শনে থাকবে আমাদের সংগ্রাহী নালিকা। দেখো এই বরাবর একটা সোজা দাগ দিব, এই বরাবর থাকবে হচ্ছে সংগ্রাহী নালিকা। বুঝতে পেরেছো চিত্রটা? এই শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। ভিডিও ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আরেকবার বলবো,
এখন দেখো আমি বলি, এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কিভাবে তৈরি হয়? একটা অ্যাফারেন্ট আর্টারিওল ওর ভিতরে ঢোকে, ঢুকে 50 থেকে 60টা কৈশিক জালিকায় ভাগ হয়। তাহলে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এর ভিতরে ঢুকলো, ঢোকার পরে এটা হচ্ছে ভাগ হলো, কৈশিক জালিকায় ভাগ হলো, ভাগ হওয়ার পরে ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়ে গেল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই অ্যাফারেন্ট আর্টারিওলটা কোথা থেকে আসছে? আমরা যে পড়লাম না, বৃক্ষে হচ্ছে রেনাল ধমনী থাকে, রেনাল ধমনীর একটা শাখা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, একটা ধমনীর একটা শাখা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে? রেনাল ধমনীর একটা শাখা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এটা ঢুকবে 50 থেকে 60টা কৈশিক জালিকায় ভাগ হবে, ভাগ হবে, ভাগ হওয়ার পরে ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়ে যাবে। এর নিচে দেখো এই পোর্শনটা, এই পোর্শনের নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, একটা পেয়াল আকৃতির অংশ, এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? এখন এই বোম্যান্স ক্যাপসুলের পরের অংশ, এই যে সবুজ কালারের অংশ, এটার নাম হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, ঠিক আছে? এটার নাম হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। এই তোমরা এদিকে কনসেন্ট্রেট করো, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, ঠিক আছে? এরপরে যে ইউ আকৃতির পোর্শন, এটার নাম হচ্ছে হেনলির লুপ, এটার নাম কি? হেনলির লুপ, হেনলির লুপ। পরে এইখানে যে প্যাঁচানো অংশটা, এটার নাম হচ্ছে দূরবর্তী, দেখো এইটা হচ্ছে আমাদের মালপিজিয়ান বডি ছিল, এটা থেকে দূরবর্তী জায়গায়, তাহলে এটার নাম হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা, প্যাঁচানো নালিকা। এখন দেখো এই তো একটা নেফ্রন আমি আঁকলাম, এরকম তো অসংখ্য নেফ্রন আছে। এই অসংখ্য নেফ্রন, নেফ্রন যেই নালীটা এসে উন্মুক্ত হয়, সেই নালিকার নামটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, ঠিক আছে? সংগ্রাহী নালিকা। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা চিত্রটা। আর একটু যদি বলি, তোমরা যেটা বললাম মালপিজিয়ান বডি কি কি নিয়ে তৈরি? মালপিজিয়ান বডি হচ্ছে দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? যদি ক্লিয়ার হয় আমাকে একটু ক্লিয়ার জানিয়ে দাও, আমি তাহলে সামনে আগাবো। হেনলির লুপ চিকন হয় কারণ আল্লাহ হেনলির লুপ চিকন বানাইছে। হেনলির লুপ হচ্ছে এরকম, দেখো হেনলির লুপে 3টা অংশ থাকে, হ্যাঁ? একটা অংশ হচ্ছে নামে নিচের দিকে, এইটা, এটাকে বলা হয় অবরোহী অঞ্চল। তারপরে একটা ইউ আকৃতির গঠন তৈরি হয়, এটা হচ্ছে লুপ অফ হেনলি বা হেনলির লুপ। আরেকটা অংশ এই যে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে আরোহী পোর্শন, ঠিক আছে? তাহলে মেইন কথা হচ্ছে এইরকম একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপ কেন বলতেছি? কারণ বিজ্ঞানী হেনলি এটা আবিষ্কার করছে। লুপ মানে বোঝো না, এরকম লুপ। বুঝতে পেরেছো? বুঝতে পারলে বলো, আমি সামনে আগাবো। এই চিত্র কিন্তু তোমাদের মাস্ট আসবে, এটা অবশ্যই অবশ্যই সবাই আমাকে এইচডব্লিউ তে দেখাবা, বুঝছো? ঠিক আছে, তাহলে এবার এই পোর্শনটা তো আমরা বুঝে গেছি, তাই না? দেখো এই যে নেফ্রনের মধ্যে সেই রেনাল কর্পাসেল ছিল, কর্পাসেল হচ্ছে গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল নিয়ে তৈরি, রেনাল টিউবিল হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ আর দূরবর্তী প্যাঁচানো নালিকা নিয়ে তৈরি, ঠিক আছে? এই দেখছো যে মাফিয়া রহমান মাহিন বলছে, ওদের এই পরীক্ষা এই প্রশ্ন কিন্তু অহরহ আসে, ঠিক আছে? গেল। এবার দেখো আমি এখানে তোমাদের বলে ফেলছি যে নেফ্রন তো মূত্র তৈরি করে, তাই না? নেফ্রন মূত্র তৈরি করে আলটিমেটলি আমাদের দেহের বাইরে পর্যন্ত কিভাবে আসে? নেফ্রন বৃক্কের মধ্যে যে নেফ্রন আছে ওটা মূত্র তৈরি করলো, তৈরি করার পরে দেখো আমি এক একটা নেফ্রন আঁকায় কি দেখাইলাম, এটা প্রক্সিমাল, এটা লুপ অফ হেনলি, এটা হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা, ঠিক আছে? এরকম ধরো আমি দেখছি এই পাশে এরকম গাছের মতো আঁকাচ্ছিলাম, কেন আঁকাচ্ছিলাম বলো তো? কারণ এই পাশেও তো আমার নেফ্রন তো একটা না, নেফ্রন তো আমার আরো আছে, ঠিক আছে? নেফ্রন তো আরো আছে, এরকম আসছে, এরকম অনেক নেফ্রন এসে যেই নালীটা মিলিত হবে এটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। এখন এই সংগ্রাহী নালিকা, ধরো এই একটা সংগ্রাহী নালিকাই তো আর থাকবে না, তাই না? অনেকগুলো সংগ্রাহী নালিকা থাকবে, ধরো এই পাশ থেকেও আরেকটা এরকম সংগ্রাহী নালিকা আসছে, এই পাশ থেকেও একটা সংগ্রাহী নালিকা আসছে, এই সংগ্রাহী নালিকাগুলো মিলিত হয়ে ধরো আরেকটা বড় নালিকা তৈরি করলো, এইটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি।
ডাক্ট অফ বেলিনি। তার মানে কি বলতো, যে নেফ্রনগুলো যেখানে মিলিত হবে তার নাম সংগ্রাহী নালিকা, আর অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে যে নালিকাটা তৈরি করবে সেটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা তাহলে দেখো নেফ্রন যখন মূত্র তৈরি করবে এটা আসবে কোথায়? এই যে নেফ্রন এখান থেকে মূত্র তৈরি করলে আসবে কোথায়? সংগ্রাহী নালিকায় আসবে, সংগ্রাহী নালিকায় আসবে। তারপর সংগ্রাহী নালিকা অনেকগুলো মিলে কি তৈরি করবে? ডাক্ট অফ বেলিনি তৈরি করবে। তাহলে ওই সংগ্রাহী নালিকা থেকে জিনিসটা আসবে হচ্ছে ডাক্ট অফ বেলিনিতে। ঠিক আছে, এবার ডাক্ট অফ বেলিনির পরে তুমি চিন্তা করো, আমি যখন ওই যে রেনাল পিরামিডের মধ্যে এটা আঁকবো, এই যে ধরো এখানে আমার গ্লোমেরুলাস, এটা এটা বোমেন্স ক্যাপসুল, এটা প্রক্সিমাল প্যাচানো নালিকা লুপ অফ হেনলি, আর হচ্ছে এটা দূরবর্তী প্যাচানো নালিকা সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকাগুলো ডাক্ট অফ বেলিনির মাধ্যমে এই প্যাপিলাইজে উন্মুক্ত হবে, প্যাপিলাইজে উন্মুক্ত হবে। তাহলে এই ডাক্ট অফ বেলিনি হয় এটা কোথায় আসবে? রেনাল প্যাপিলায় আসবে, রেনাল প্যাপিলায় আসবে। ঠিক আছে, রেনাল প্যাপিলা থেকে জিনিসটা যাবে হচ্ছে পেলভিসে, যাবে হচ্ছে পেলভিসে। পেলভিসের পরে এই যে দেখো আমরা যদি চিন্তা করি এরকম ভাবে, এটা নাম হচ্ছে পেলভিস। ঠিক আছে, পেলভিস থেকে আসবে হচ্ছে ইউরেটরে, ইউরেটর থেকে আসবে হচ্ছে মূত্রথলিতে, এই দেখো মূত্রথলি, তারপরে আসবে হচ্ছে মূত্রনালীতে, তারপর হচ্ছে দেহের বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু বলো তো, এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো। এই জিনিসটুকু বুঝতে পেরেছো কিনা বলো তো। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো, তোমাদেরকে এবার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে বলো তো, আমাদের বৃক্কের যে আবরণ, সেই আবরণের নাম কি? এটা একটু বলো। রেনাল ক্যাপসিউল, রেনাল ক্যাপসিউল, রেনাল ক্যাপসিউল। এই প্লুরাকে বলছে শাহাদুত হোসেন সিয়াম, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। আচ্ছা, ডাক্ট অফ বেলিনি কি জিনিস? ডাক্ট অফ বেলিনি হচ্ছে অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে, অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে যেই নালিকাতে উন্মুক্ত হয় সেই নালিকাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। এই একটা সংগ্রাহী নালিকা, এই একটা সংগ্রাহী নালিকা, এই একটা সংগ্রাহী নালিকা, এই তিনজন মিলে যেই নালীতে উন্মুক্ত হয় সেটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। বুঝছো? আচ্ছা, একজন লিখছো যে লুপ অফ হেনলির দৈর্ঘ্য কত? ব্যাপারটা হচ্ছে আমাদের যে নেফ্রন, এটা আসলে আমরা তো এখানে একটা টাইপ পড়তেছি, তাই না? এটা আসলে 3 রকমের টাইপের হতে পারে, বুঝছো? একটা হতে পারে যারা কর্টেক্সের দিকে থাকে তাদেরকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, যারা ভিতরের দিকে থাকে মানে মেরুলাতে থাকে তাদেরকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। এখন যেটা কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে লুপ অফ হেনলিটা একটু লম্বা হয়, আর যেটা হচ্ছে মেডুলায় থাকে জাক্সটা মেডুলারি, সেটার ক্ষেত্রে হচ্ছে লুপ অফ হেনলিটা একটু খাটো হয়। এখন এটা তার মানে একটা রেঞ্জে বলতে হবে, ঠিক আছে? রেঞ্জে যদি আমরা বলি ইউজুয়ালি হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটারেই হবে, 2 সেন্টিমিটারের আশেপাশে হচ্ছে লুপ অফ হেনলি দৈর্ঘ্য হবে। কিন্তু এটা অবশ্যই ওই যে কর্টেক্স আর মেডুলা অনুযায়ী একটু ডিফারেন্স হয়, মানে একটা ক্ষেত্রে লম্বা হয়, একটা ক্ষেত্রে একটু চিকন, ঠিক আছে? মানে মিলিমিটারে বললে হচ্ছে 20 মিলিমিটার এরকম কাছাকাছি হবে, 20 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই, যে বলছে মূত্র তৈরির ধাপ। তোমাদের দেখবা গ বা ঘ নাম্বার প্রশ্নে আসে যে হচ্ছে মূত্র তৈরির ধাপ কি কি আছে। হ্যাঁ, মূত্র তৈরির ধাপ কি? একটা বলছে 3টা ধাপ, একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, টিউবিউলার পুনঃশোষণ, আর একটা হচ্ছে ক্ষরণ, ঠিক আছে? টিউবিউলার পুনঃশোষণ, অতি সূক্ষ্ম পরিস্রাবণ, টিউবুলার পুনঃশোষণ আর ক্ষরণ, ঠিক আছে? এখন এই 3টা ব্যাপারকে তোমাদেরকে একটু বুঝতে হবে যে কি হয় আসলে ব্যাপারটা, ঠিক আছে?
ব্যাপারটা আসলে কি হয়। তো দেখো আমরা বলছি না যে হচ্ছে রেনাল আর্টারি, যেটা এই ধরো একটা রেনাল আর্টারি অথবা রেনাল ধমনী, এই রেনাল ধমনীর একটা শাখা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট আর্টারিওল থেকে কি রেনাল ধমনী থেকে যে রক্তটা আসবে, ঠিক আছে, রক্তটা আসবে, সেই রক্তটা এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে নামবে, নেমে কোথায় যাবে, ওই যে আমরা অনেকগুলো কৈশিক জালিকায় ভাগ করছি, সেই কৈশিক জালিকা মানে হচ্ছে গ্লোমেরুলাসে আসবে, ঠিক আছে। গ্লোমেরুলাস জিনিসটা হচ্ছে একটা ছাঁকনির মতো কাজ, ছাঁকনির মতো কাজ করে, ঠিক আছে। এই যে ছাঁকনির মতো কাজ করবে, এই ছাঁকনির মতো কাজ করবে, তার মানে কি এখান থেকে যখন রক্ত আসবে তখন এখান থেকে রক্ত পরিশ্রুত হবে, কিছু রক্তের কিছু অংশ নিচের দিকে পরিশ্রুত হবে, ঠিক আছে। পরিশ্রুত হয়ে কোথায় যাবে, পরিশ্রুত হয়ে আমাদের নিচে যে বোমেন্স ক্যাপসুল ছিল, এই ক্যাপসুলের মধ্যে এই দুইটা ক্যাপসুলের লেয়ার, এই ক্যাপসুলের মাঝখানে যে জায়গাটা, এই ক্যাপসুলের মাঝখানে লেয়ারে জমা হবে, ঠিক আছে। মাঝখানে লেয়ারে যখন মূত্র জমা হয়, এখান থেকে সব উপাদানই ওরা ছেঁকে নেয়, কিছু উপাদান বাদে। সেই কিছু উপাদান কি, সেটা হচ্ছে প্রোটিন আর রক্তকণিকা, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোটিন আর রক্তকণিকা। প্রোটিন আর রক্তকণিকা বাদে বাকি সব জিনিস এই বোমেন্স ক্যাপসুলের এই ক্যাপসুলার স্পেসে এসে জমা হবে। তারপর এরা যাবে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অথবা নিকটবর্তী প্যাচানো নালিকার মধ্যে। নিকটবর্তী প্যাচানো নালিকায় যাওয়ার আগ পর্যন্ত যে কাহিনীটা বললাম, এই কাহিনীটার নাম হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, ঠিক আছে। এই কাহিনীটার নাম হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। অতি সূক্ষ্ম পরিস্রাবণের পরে বৃক্কর যে নেফ্রন, ও দেখবে যে আমার যা যা প্রয়োজনীয় জিনিস ছিল, সেই কিছু প্রয়োজনীয় জিনিসও এই নালীর ভেতরে চলে আসছে। এখন প্রয়োজনীয় জিনিস তার আমি বের করে ফেলতে চাই না, প্রয়োজনীয় জিনিস আমরা বের করে ফেলতে চাই না, তাহলে আমি কি করব, ওই প্রয়োজনীয় জিনিসগুলোকে আমার বডির ভেতরে আবার পুনঃশোষণ করে নিতে চাবো না, ঠিক আছে, পুনঃশোষণ করে নিতে চাবো। তাহলে এই পুনঃশোষণের কাজটা এই পুরো রেনাল টিউবিউলের ভেতরেই ঘটবে, কিন্তু সব থেকে বেশি ঘটবে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অথবা নিকটবর্তী প্যাচানো নালিকায়, ঠিক আছে। তাহলে এই দেখো পুনঃশোষণ মানে কি, এর ভিতরে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, ভালোভাবে শোনো, যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এই প্রয়োজনীয় জিনিসগুলো এই আশেপাশে যে রক্তবাহিকা আছে, এই রক্তবাহিকার ভেতরে আমি আবার ব্যাক নিয়ে নিব, এই ব্যাপারটার নাম হচ্ছে টিউবিউলার পুনঃশোষণ। কোথায় হচ্ছে, টিউবিউল অথবা নালিকাগুলোর ভিতরে হচ্ছে, এই জন্য নাম হচ্ছে টিউবিউলার পুনঃশোষণ, ঠিক আছে। এটা গেল। এবার ধরো এই লুপোফেনলি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এবার ক্ষরণ জিনিসটা কি, ক্ষরণ জিনিসটা মানে হচ্ছে এখান থেকে এমন কিছু জিনিস যাওয়া উচিত ছিল, যেই জিনিসটা আমার বডির জন্য খারাপ, ঠিক আছে, কিন্তু সামহাও ও এখান থেকে যায়নি। এখন যখন এখান পর্যন্ত চলে গেছে, ওর এবার মনে হচ্ছে হাই হাই কিছু জিনিস তো খারাপ ছিল, সেই খারাপ জিনিসটা আমি হচ্ছে বের করতেই ভুলে গেলাম, ঠিক আছে, এটা তো আমি বের করতেই ভুলে গেলাম। তখন কি হবে, তখন ওরা বলবে কি যে আমার তো আবার ওই পর্যন্ত যে বের করার দরকার নেই, আমার আশেপাশে কিছু রক্তবাহিকা আছে, আমি এখানে ওইগুলোকে বের করে দিই। তাহলে এটার নাম হচ্ছে ক্ষরণ, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে যে রক্তবাহিকাগুলো আছে এখান থেকে বের করে দেই, ঠিক আছে। তাহলে তিনটা পোরশন, প্রথমে হচ্ছে গ্লোমেরুলাসে আমাদের যে রক্তের ছাকন পদ্ধতির মাধ্যমে একটা মূত্র তৈরি হলো, সেটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তারপর দেখলাম ভালো জিনিস চলে আসছে, ওইটা আবার রক্তে ফিরাই নিব, এটা হচ্ছে টিউবিউলার পুনঃশোষণ। আর থার্ড নাম্বারে দেখবো যে আরো কিছু জিনিস আসলে আমার এখানে বের হওয়া দরকার ছিল আশেপাশে রক্তনালী থেকে, তখন এগুলো চলে আসবে, এটার নাম হচ্ছে ক্ষরণ, ঠিক আছে। হেনলি লুপের দৈর্ঘ্য নিয়ে কি হয়েছে, তোমাদের ইন্টারের বই অনুযায়ী হেনলি লুপের দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার। এখন তোমাদের অপশনে যদি এর কাছাকাছি কোনো অপশন থাকে সেটা দিতে হবে, আদারওয়াইজ মনে করবা যে হয়তো অপশনে ভুল ছিল, ঠিক আছে। কাছাকাছি কোনো অপশন থাকে এটাও তো দিতে পারবা, 20 মিলিমিটারই যে হতে হবে এমন তো কথা নাই, কারণ আমি তো বললাম এটা রেঞ্জে বিভক্ত হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো তোমরা বলতেছো যে ধরো এখন তাহলে অ্যাফারেন্ট দিয়ে ঢুকলো, তাহলে ইফারেন্টের কাজ কি? দেখো রক্ত যদি পুরাটাই আসে, পুরাটা তো আর ছেঁকে বের হয়ে যাবে না, আমি বলছি না দুইটা জিনিস বাদ যাবে, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তের যে প্রোটিন, ঠিক আছে, পুরাটা কিন্তু বাদ যাবে না। তাহলে এই হিসাবটা একটু তোমাদের দেখাই, যে প্রতি মিনিটে এইখান থেকে যে ছাকন পদ্ধতি হয়ে প্রতি মিনিটে আমার 125 ml প্রতি মিনিটে ছাকন হয়ে এখানে জমা হয়, ঠিক আছে, ছাকন হয়ে এখানে জমা হয়, বুঝতে পারছো? কিন্তু প্রতি মিনিটে বৃক্ক থেকে রক্ত যায় কতটুকু জানো?
তাই 1200 ml, বৃক্কের ভেতর থেকে রক্ত যায় হচ্ছে 1200 ml, ঠিক আছে 1200 ml। তাহলে 1200 ml কিন্তু এখান থেকে আসতেছে, কিন্তু ছাকন হওয়ার পরে এখানে পাচ্ছি কতটুকু, এখানে পাচ্ছি কিন্তু 125 ml। তাহলে বাকি পোর্শনটা কি চলে যাচ্ছে না, ইফারেন্ট আর্টারিওল দিয়ে চলে যাচ্ছে না, ঠিক আছে। আর এরপরে দেখো এই 125 ml, 125 ml কিন্তু মূত্র হয়ে বের হবে না, 125 ml মূত্র হয়ে বের হবে না। পরে এখান থেকে কিছু পরিমাণ এই যে আবার আমি রক্তে পুনঃশোষণ করে নিব, প্রায় 80% হচ্ছে আমরা রক্তে পুনঃশোষণ করে নেই। তাহলে আলটিমেটলি যেটা আমি পাবো প্রতি মিনিটে আমি পাবো হচ্ছে 1 ml মূত্র পার মিনিটে পাবো, বুঝতে পারছো। আর এই যে একজন বললা যে ক্ষরণের ব্যাপারটা এমন, ধরো ক্ষরণের ব্যাপারটা এমন, ধরো আমি তো বললাম যে আমি চলে আসছি, এখন দেখলাম আমার আরো কিছু খারাপ জিনিস আছে, যে খারাপ জিনিস আমার বের করা দরকার ছিল কিন্তু আমি বের করিনি। তো বলতেছে তাহলে কি ওই 2 পর্যন্ত আবার সেই অ্যাফারেন্ট আর্টেরিওল ডিফারেন্ট আর্টেরিওল দিয়ে আমি বের করব? ও বলতেছে না বাবা থাক, আমি হচ্ছে এখানে তো আমি আসতেই পাশে দেখলাম যে একটু রক্তবাহিকা আছে, তো রক্তবাহিকার মধ্যেও তো আমার হচ্ছে রক্তই আছে, তাই না? ওই রক্তর এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় কিছু জিনিস ও হচ্ছে এই টিউবিউলের ভিতরে দিয়ে দেয়, যা অপ্রয়োজনীয় জিনিস আছে, ঠিক আছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ক্ষরণ। বুঝতে পারছো কিনা বলো তো? এই যে প্রসেসটা মূত্রতৈরি ধাপ, অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ আর ক্ষরণ, এই 3টা পার্ট কি বুঝতে পারছো কিনা না সেটা বলো। ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার হলে বলো। আমার চিত্র অনেক সুন্দর, আমি তো ভাবলাম আমি অনেক সুন্দর। ঠিক আছে, এখন দেখো আমরা বলতেছি যে এইভাবে আমাদের একটা দিনে যে প্রতি মিনিটের মূত্রের হিসাব দিলাম না এরকম, তো এরকম পুরা দিনে একটা মানুষের কতটুকু মূত্র তৈরি হয়, ইউজুয়ালি এটাও রেঞ্জে হয়, এটা তো কখনো হয় না, ঠিক আছে। আমি একরকম মূত্র তৈরি করলে তুমি একরকম পরিমাণে মূত্র তৈরি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা ইউজুয়ালি হয় হচ্ছে 1500 মিলিলিটার পার ডে, ঠিক আছে, 1500 মিলিলিটার পার ডে, বুঝতে পারছো? এটা গেল। তারপরে দেখো আমাদের এইটুকু যদি হয় তাহলে কিন্তু আমাদের মোটামুটি বৃক্কের জিনিসপত্র অলমোস্ট শেষ, ঠিক আছে। আর যদি এটা যদি আরেকবার জানতে চাও তাহলে আমি বলতে পারি যে 3টা ধাপে মূত্রটা তৈরি হবে, ভালো করে শোনো। অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবিউলার পুনঃশোষণ, আরেকটা হচ্ছে ক্ষরণ। অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবিউলার পুনঃশোষণ, আরেকটা হচ্ছে ক্ষরণ। অতি সূক্ষ্ম পরিস্রাবন মানে কি, তোমরা চা ছাকো না, ছাকনির মতো কাজ করে না, এই গ্লোমেরুলাসটা হচ্ছে আমাদের ছাকনির মতো কাজ করবে। বৃক্কের মধ্যে থেকে প্রতি মিনিটে 1200 ml রক্ত পাস করে। এই 1200 ml রক্ত দেখা যাবে কি অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পরে কিছু পরিমাণ অংশ, চা যখন ছাকো চা পাতি উপরে রয়ে যায় না, তো এরকম কিছু পরিমাণ অংশ উপরে রয়ে যাবে, আবার কিছু পরিমাণ হচ্ছে ছাকন হয়ে এই গ্লোমেরুলার এই যে বোম্যান্স ক্যাপসুলে এসে জমা হবে, আর বাকি অংশটা ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক আছে। এখানে যে জমা হলো, এরপরে এই ধাপ শেষ, অতি সূক্ষ্ম পরিস্রাবন শেষ। টিউবুলার পুনঃশোষণে ও দেখবে যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ওর মধ্যে চলে গেছে, তখন ওই প্রয়োজনীয় জিনিসটা আবার এই রক্তবাহিকার মধ্যে ওরা নিয়ে নেবে, এটা হচ্ছে টিউবুলার পুনঃশোষণ। আরেকটা বলছি যে ক্ষরণ মানে হচ্ছে কিছু জিনিস ওরা দেখবে যা আসলে ছাকন হয়ে দেহের বাইরে বের হওয়া উচিত ছিল কিন্তু ছাকন হয়ে দেহের বাইরে বের হয়নি, তখন ওরা বলবে যে আচ্ছা আশেপাশে আমার যে রক্তবাহিকা আছে ওখান থেকে আমি দেখি যে রক্তের মধ্যে আর কোনো খারাপ জিনিস আছে কিনা, ওইটা আমি তাহলে আমাদের বডি থেকে বের করে নেই, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়া তখন এখানে আসবে, ঠিক আছে, বুঝতে পারছো? বলো তো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো অসমো রেগুলেশন বলে একটা টার্ম আছে। অসমো রেগুলেশন কথাটার মানে কি? অসমো কথাটার মানে হচ্ছে, অসমো কথাটা আসছে হচ্ছে অভিস্রবণ থেকে, অসমো কথাটা আসছে হচ্ছে অভিস্রবণ, অসমোসিসের বাংলা হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে। তো অসমো রেগুলেশন তার মানে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের বডিতে অভিস্রবণিক চাপ এর সমতা বজায় রাখবো,
সেই প্রসেসকে বলা হয় অসমোরেগুলেশন। এখন এটা কিভাবে বজায় রাখবো? একটা হবে যে আমরা বডিতে পানির পরিমাণটা সঠিকভাবে মেনটেন করতেছি, তাহলে বজায় রাখতে পারবো। আরেকটা হতে পারে আমরা বডিতে লবণের পরিমাণটা ঠিকভাবে মেনটেন করতেছি, সেভাবেও বজায় রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে অসমোরেগুলেশন। যখন আমরা আমাদের বডির ভেতরে পানি এবং লবণের পরিমাণ প্লাস ঘনত্ব দুইটা জিনিসের নিয়ন্ত্রণ করব, তখন দেখা যাবে দেহের অভ্যন্তরে যে অভিস্রবণিক চাপটা আছে এটা অপরিবর্তিত থাকবে। আর এই প্রসেসকে বলা হয় অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন মানে হচ্ছে অভিস্রবণিক চাপের সমতা রক্ষা করা। ঠিক আছে, অভিস্রবণিক চাপের সমতা রক্ষা করা। তো কিভাবে রক্ষা করব? পানি আর লবণের পরিমাণ এবং ঘনত্ব নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ঠিক আছে, এখন আরেকটা এক্সট্রা ইনফরমেশন তোমরা লিখে রাখো যে বডিতে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন তার নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর হচ্ছে সোডিয়াম আয়ন বা লবণের পরিমাণ যে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, বুঝতে পারছো? বুঝতে পেরেছো কিনা বলো তো? অসমোরেগুলেশন কিন্তু তোমার কম মার্কের প্রশ্ন দেয়। আরেকটা বলছে যে বৃক্কে আমাদের কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, বৃক্কে কিছু সমস্যা হতে পারে। তো বলছে বৃক্কে সমস্যার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে আমাদের বৃক্কে পাথর হতে পারে। তো বৃক্কে পাথর ওরা বলতেছে কেন হয়? ইউজুয়ালি যদি কারো কাদের হওয়ার চান্স বেশি, কারো যদি দেহের ওজন অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে এই বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। কারো যদি বৃক্কে কোনো সংক্রমণ হয়, কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো দিয়ে সংক্রমণ হয়, তখন বৃক্কে পাথর হতে পারে। কেউ যদি কম পানি পান করে তার ক্ষেত্রে এই বৃক্কে পাথর হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কিডনি রোগ যদি কারো হয়, সেই কিডনি রোগের লক্ষণ অনেক সময় ঘ মার্কের প্রশ্নে এরকম হচ্ছে দিয়ে রাখে যে কিডনি রোগের লক্ষণ কি। একটা হতে পারে শরীর ফুলে যায়। এখন কিডনি রোগের ক্ষেত্রে দেখা যায় কিডনি হচ্ছে ঠিকমতো কাজ করতে পারতেছে না, নেফ্রন ঠিকভাবে কাজ করতে পারছে না, তখন নেফ্রনকে আমাদের বডি থেকে প্রয়োজনীয় পরিমাণ পানিটা বের করে দিতে অক্ষম হয়ে যায়। ঠিক আছে, ও যদি নেয়, তখন যদি ও অক্ষম হয়ে যায় তখন দেখা যাবে যে শরীর ফুলে গেছে। ঠিক আছে, এখন আমি বললাম যখন অতিসূক্ষ্ম পরিস্রাবণ হবে তখন কিন্তু আমাদের যে রক্তকণিকা বা প্রোটিন এটা যাবে না, এটা বের হয়ে যাবে না। ঠিক আছে, এখন যদি কিডনির রোগ হয় তখন হতে পারে যে প্রস্রাবে অধিক পরিমাণ প্রোটিন বের হয়ে যাচ্ছে, কিন্তু ভালো মানুষের দেহে কখনো প্রোটিনটা বের হবে না, কখনো রক্ত বের হবে না। ঠিক আছে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, ঘন ঘন মূত্রত্যাগ হতে পারে, ঘন ঘন অথবা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো আমাদের কিডনি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি? দুইটা উপায় পেতে পারি। একটা হচ্ছে ডায়ালাইসিস করার মাধ্যমে, মানে কিডনি নষ্ট হয়ে গেলে যে কৃত্রিম উপায় আমাদের বডি থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে আমরা বের করতে চাই, সেই প্রসেসের নাম হচ্ছে ডায়ালাইসিস। আর একটা প্রসেস হতে পারে আমরা আমাদের বৃক্কটাকে বের করে ফেললাম, একটা সুস্থ মানুষের বৃক্ক নিয়ে লাগাই দিলাম। ঠিক আছে, এই দুইটা ব্যাপার হতে পারে। এখন ডায়ালাইসিসের প্রসেসটা কি দেখো। ডায়ালাইসিসের প্রসেসের মধ্যে প্রথমে আমাদের যেই হাতের মধ্যে একটা শিরা নিতে হবে, একটা ধমনী নিতে হবে। ঠিক আছে, হাতের মধ্যে একটা ধমনী নিতে হবে, একটা শিরা নিতে হবে। ঠিক আছে, এই যে ধমনী, হ্যাঁ, এই ধমনীর মধ্য থেকে সব রক্ত আমরা একটা টিউবের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করব। এটা টিউবের ভেতর থেকে বের করে আনবো। ঠিক আছে, বের করে আনার পরে এখানে আমরা রাখছি হচ্ছে একটা এই যে যেই চার কোনা রঙের একটা বাক্স, এটার নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এটার নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন। ডায়ালাইসিস মেশিনের মধ্যে একটা তরল পদার্থ দেওয়া হয়। এই দেখো এই তরল পদার্থটা এখানে ছিল, এটার নাম হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড। ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে কিছু পুষ্টি উপাদান থাকে এবং কিছু উপাদান এমনভাবে ওখানে মিশ্রিত করা হয় যেন ওইটার ঘনত্ব আমাদের বডির প্লাজমার ঘনত্বের কাছাকাছি হয়। ঠিক আছে, এইসব জিনিসপত্র দিয়ে হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড তৈরি করা হয়। কিছু লবণ থাকে, কিছু পানি থাকে, কিছু পুষ্টি উপাদান থাকে। ঠিক আছে, এমনভাবে তৈরি করা হয় যেন এটা দেখতে বা গঠনটা যেন আমাদের প্লাজমার অনুরূপ বা রক্তরসের অনুরূপ হয়। ঠিক আছে, এটা তো এইখান থেকে আমি ডায়ালাইসিস ফ্লুইড দিব। এই যে এখানে দেখো ডায়ালাইসিস ফ্লুইড থাকবে। তো এখান থেকে আমি তো হচ্ছে আমার বডির রক্তটা বের করে আনতেছি।
বের করে আনার পরে যখন ও এই ডায়ালাইসিস টিউবের ভেতর থেকে যাবে তখন দেখা যাবে এর আশেপাশে প্লাজমার মতো হওয়ার কারণে ওরা হচ্ছে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে এখান থেকে বের করে দিবে, এখান থেকে ডায়ালাইসিস টিউবের পানির মধ্যে বের করে দিবে। ঠিক আছে, বের করে দিল, দেখো এরকম বের করে দিচ্ছে 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 দিচ্ছে, তাহলে এই পর্যন্ত আস্তে আস্তে ও সব ক্ষতিকর বর্জ্য পদার্থ এর ভিতরে বের করে দিবে। তারপরে পরিশ্রুত যে রক্তটা, এই রক্তটা এইখান থেকে আমাদের বডিতে শিরার মাধ্যমে প্রবেশ করবে। কি শিরার মাধ্যমে প্রবেশ করবে, শিরার মাধ্যমে প্রবেশ করবে। আর এই যে বর্জ্য পদার্থ যুক্ত যে তরলটা, এই তরলটাকে আমরা আলাদাভাবে একটা পাত্রে আলাদাভাবে বের করে দেবো, ইউরিয়া এবং বজ্র সহ ডায়ালাইসিস ফ্লুইড। আর এটা হচ্ছে একদম প্রথমে যে ডায়ালাইসিস ফ্লুইড দিচ্ছিলাম ওইটা। আর এখানে কি প্রথমে ধমনী থেকে রক্ত বের হবে আর শিরা থেকে আমরা বডিতে আবার রক্ত ফিরাই দিব। ঠিক আছে, বলো তো ডায়ালাইসিস হতে কত সময় লাগে? ডায়ালাইসিস ইউজারে যাদের করা হয় সপ্তাহে 3 দিন করা হয় এবং এটা 4 থেকে 5 ঘন্টা করে সময় লাগতে পারে। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু বলো। এই তোমরা নিজেরা কথা না বলে আমার সাথে কথা বলো না। তো ডায়ালাইসিসের প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে মেইন কথা হচ্ছে আমাদের প্রথমে ধমনীতে, আমরা প্রথমে আমাদের যে বডির ধমনী আছে ধমনী থেকে রক্তগুলাকে বের করে আনবো, ধমনী থেকে রক্তগুলোকে বের করে আনবো। তারপর এটা যাবে হচ্ছে ডায়ালাইসিস মেশিনে, ডায়ালাইসিস মেশিনে যাবে। এখন ডায়ালাইসিস মেশিনে যে ফ্লুইড আছে, যে তরল আছে, এই তরলের যে ঘনত্ব এটা দেখতে কিসের মতো? রক্ত রসের মতো, রক্ত রসের মতো। ঠিক আছে, এইখান থেকে কি হবে যখন এই ডায়ালাইসিস টিউবের ভেতরে যাবে, যে ক্ষতিকর বর্জ্য পদার্থ আছে, ক্ষতিকর বর্জ্য পদার্থ আছে, এই ক্ষতিকর বর্জ্য পদার্থ এই তরলের ভেতরে চলে আসবে। আর আমি এখান থেকে পাবো কি? পাবো হচ্ছে পরিশ্রুত রক্ত, পাবো হচ্ছে পরিশ্রুত রক্ত। এই পরিশ্রুত রক্ত পরবর্তীতে শিরার মাধ্যমে আমাদের বডিতে আবার দেওয়া হবে, শিরার মাধ্যমে দেওয়া হবে বডিতে। বুঝতে পারছো? ডায়ালাইসিসের মাধ্যমে একজন মানুষ অনেক দিন বাঁচতে পারে। মানে আমি যদি বাস্তব এক্সাম্পল বলি, আমার দেখা ডায়ালাইসিসের মাধ্যমে এখনো উনি যথেষ্ট সুস্থ আছেন, প্রায় 15 থেকে 20 বছর হয়ে গেছে উনি বেঁচে আছেন, সুস্থ আছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ধরো ওই যে সপ্তাহে 3 দিন ওনার ডায়ালাইসিস করাতে যেতে হয়। তো 3 দিন যখন একটা মানুষকে ডায়ালাইসিস করাতে যেতে হয়, এটা তার জন্য মানসিকভাবে একটা প্রেশার তৈরি করে না? আবার ডায়ালাইসিস করে 4 থেকে 5 ঘন্টা একটা প্রসেসের পরে আবার বাসায় আসলো, তার তো নিজেকে এমনিতে একটু অসুস্থ মনে হয়। আর একটা রেস্ট্রিকশন থাকে, ওনারা দেখে যে পানি ওনারা পরিমিতভাবে খেতে পারে না। ওনার যেমন রেস্ট্রিকশন আছে আমার জানা মতো একজনের, যে ওনারা ডেইলি হচ্ছে মানে 500 ml এর বেশি পানি খেতে পারবে না। তুমি চিন্তা করো 500 ml মানে কতটুকু, তাই না? তো এই ব্যাপারটা সবসময় মনে রাখবা যে আমরা যে সুস্থ আছি, এই সুস্থ থাকাটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। যতক্ষণ না অসুস্থ হয় ততক্ষণ আসলে বুঝতে পারি না। এখন ভাবতেছি যে পানি খাচ্ছি, এটা আর কি, যখন দেখবো পানি খাওয়ায় তোমাকে বাধা দিবে তখন বুঝতে পারবা। ঠিক আছে, বলো। ডায়ালিসিসের প্রসেসটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আচ্ছা আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমরা এখন এমসিকিউ সলভ করতে যাব। হ্যাঁ, আমি একটু দেখি তোমাদের কমেন্ট। তোমরা আমাকে একটা উত্তর দাও তো, আমাদের ডেইলি কতটুকু মূত্র তৈরি হয়? ডেইলি কতটুকু মূত্র তৈরি হয় বলো তো, ডেইলি কতটুকু মূত্র তৈরি হয়? আচ্ছা একজন একটা প্রশ্ন করছো যে আমরা জানি ফলমূল শাকসবজিতে অ্যাসিড থাকে, তাহলে ফলমূল শাকসবজি খেলে কেন ক্ষারীয় মূত্র তৈরি হয়? ফলমূল শাকসবজিতে অ্যাসিড থাকে, এটা যেমন মেইন কথা হচ্ছে শাকসবজি যত বেশি খাবা তত ক্ষারীয় মূত্র তৈরি হবে। আর অ্যাসিডিক ফলমূল খেলে ইউজুয়ালি হচ্ছে অ্যাসিডিক মূত্র তৈরি হয়। এখন দেখো শাকসবজি খেলে কেন
হচ্ছে ক্ষারীয় মূত্র তৈরি হয়, এটা তোমার কোয়েশ্চেন হতে পারে। তো শাকসবজির ভেতরে আমরা জানি বিভিন্ন রকমের অ্যাসিড আছে, আচ্ছা ধরলাম যে আছে, কিন্তু ওর মধ্যে বিভিন্ন রকম মিনারেল থাকে জানো। আমরা বলি না যে শাকসবজি খাওয়া অনেক পুষ্টি উপাদান, অনেক খনিজ উপাদান, এরকম না? তো অনেক পুষ্টি উপাদান থাকে, তার মধ্যে কি দেখো সোডিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, থাকে না এগুলা? তো সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন যখন থাকে, এরা কিন্তু পানি পেলেই কি তৈরি করে, ওরা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। তো সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইডের মানে কি, এটা কি ক্ষার না? আমাদের বডিতে যখন এই সোডিয়াম পটাশিয়াম এই মিনারেলগুলো অনেক বেশি বেড়ে যায়, তখন ওটা ক্ষারীয় মূত্র তৈরি করে। ঠিক আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি, আশা করি তোমাদের সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে আমাকে জানাতে পারো। দেখো, কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে, বলো তো কোনটা মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে? এই যে কেবলই তোমাদের ওইখানের প্রশ্ন, ঠিক আছে। অম্লত্ব বৃদ্ধি করে কোনটা? দেখো, শিম বীজ কিভাবে বলতেছো তোমরা সবাই, সিসি কেন বলতেছো বলো তো? শিম বীজ তো অম্লত্ব তৈরি করবে না, ঠিক আছে। অম্লত্ব বৃদ্ধি, অম্লত্ব বৃদ্ধি আমি বলছি যে ক্ষারীয় মূত্র তৈরি হবে যখন তুমি শাকসবজি খাবা, ঠিক আছে। আর অম্লীয় মূত্র তৈরি হবে যখন তুমি টক জাতীয় ফল খাবা, টক জাতীয় ফল খাবা। তো এটা দেখো, বাঁধাকপি একটা শাকসবজি, গাজর একটা শাকসবজির মধ্যে পড়ে, শিম বীজ একটা শাকসবজির মধ্যে, টমেটো দেখো এটা টক জাতীয় ফল, ঠিক আছে। এটা অবশ্যই এ হবে। প্রথমে সবাই সি বলছো, এখন আমি এ বলার পরে সবাই যে আবার এ বলতেছো। আর একজন লিখছো শিম তো আমিষ, তো আমিষ তো বাবা গাজরও তো আমিষ, গাজরেও তো আমিষ আছে, শিমেও আমিষ আছে, ঠিক আছে। এগুলো ব্যাপারটা তো আমরা খেয়াল করবো হচ্ছে আচ্ছা এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। কখন ক্ষারীয় মূত্র তৈরি হবে? ক্ষারীয় মূত্র তৈরি হবে যদি তুমি শাকসবজি বেশি খাও, এখানে কিন্তু ফলমূল এনো না, শাকসবজি যদি বেশি খাও, ঠিক আছে। আর অম্লীয় মূত্র তৈরি হবে যদি তুমি টক জাতীয় ফলমূল বেশি খাও। বুঝতে পারছো? ক্লিয়ার বলো। আমিষের ব্যাপার না, আমরা এই রেচন চ্যাপ্টার যে পড়তেছি, রেচন চ্যাপ্টারের পুরো ব্যাপারটাই আমিষ জাতীয় খাবার থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় এবং সেখান থেকে হচ্ছে আমাদের যে মূত্র তৈরি হয় সেটা নিয়ে আমাদের আলোচনা। আলটিমেটলি ইউরিনের মেইন যে নাইট্রোজেন জাতীয় পদার্থ, এটা আসতেছে কিন্তু আমিষ থেকে, ঠিক আছে। আচ্ছা বাবা, আমিষ আর শাকসবজি হলো, সমস্যা তো নাই, আমিষ আমি লিখে দিলাম, পুরো জিনিসই আমিষ, কিন্তু এখানে আমিষ মেইন দেখার বিষয় না, মেইন দেখার বিষয় হচ্ছে শাকসবজি আর টক ফলমূল। বুঝতে পেরেছো? তোমাদের গাইডে যদি এমসিকিউ সি থাকে তাহলে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে টমেটো অ্যান্সার হবে, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার, এই ক্ষারীয় আর অম্লীয় জিনিস ক্লিয়ার। তোমরা দেখবা অপশনে দেখবা সবগুলো শাকসবজি টাইপের থাকবে, একটা এর মধ্যে থাকবে একটু টক, একটু ফলমূল টাইপের কিছু, সেটা হচ্ছে অম্লীয় দাগাবা, বাকিগুলা ক্ষারীয় দাগাবা, ঠিক আছে। আমরা খুবই দ্রুত এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। কোনটা প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? সবাই দ্রুত দ্রুত, কোনটা প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? হ্যাঁ, ক্যাপসুল তো বৃক্কের আবরণ, পেলভিস না, কর্টেক্স হচ্ছে বাইরের অংশ, পেলভিস ছিল হচ্ছে ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশ, তাহলে রেনাল পিরামিড, ঠিক আছে। তারপর সেটা নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে? ক্রিয়েটিনিন লেভেল বাড়ে, কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে? ক্রিয়েটিনিন জিনিসটা কি আমরা পড়ছি না একদম প্রথমে, যে বৃক্ক থেকে যে ইউরিয়া জাতীয় বর্জ্য পদার্থ বের হয় তার মধ্যে একটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন অথবা ক্রিয়েটিন, ঠিক আছে। এখন দেখো ক্রিয়েটিনিন দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে বৃক্কের রোগ নির্ধারণের সূচক, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, রোগ নির্ধারণের সূচক, নির্ধারণের সূচক। কারো যদি বৃক্ক ভালো আছে না খারাপ আছে বুঝতে চাও তাহলে ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে। তাহলে বৃক্ক যদি বিকল হয় তাহলে ও ক্রিয়েটিনিন বের করে দিতে পারবে না, বের করে না দিতে পারলে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাবে রক্তে। কি রে,
আচ্ছা ঠিক আছে, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো তিনটা একটা ছবি দেওয়া আছে, এখানে একটা জিনিস ঢুকতেছে, একটা জিনিস বের হচ্ছে, ঠিক আছে, এইটা এখানে বলছে এটা এক্স, আর আরেকটা জিনিস বের হচ্ছে, এটার নাম ওয়াই। তাহলে এখানে দেখো জিনিসটা কি তাহলে বলো তো? যে ঢুকবে, যে ঢুকতেছে সে হচ্ছে রেনাল ধমনী, যে বের হবে এক্স, এক্স হচ্ছে রেনাল শিরা, আর এখানে একটা বের হচ্ছে সেটার নাম হচ্ছে ইউরেটর, নাম হচ্ছে ইউরেটর। তাহলে ইউরেটর দিয়ে মূত্র বের হয়, আর এটা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয়। তাহলে অ্যান্সার কি? এক্স এবং ওয়াই থেকে কি বের হবে যথাক্রমে? মূত্র বের হবে, কার্বন ডাই অক্সাইড বের হবে। আমি এখন কমেন্ট করবো, দেখি কারা ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। মাফিয়া রহমান মাহিন এ, ঠিক আছে। তারপর সাদিয়া এ, মাহবুবা ইয়াসমিন সি, না এটা এ হবে, ঠিক আছে। রেচন পদার্থ হলো মূলত, রেচন বলতে আমরা মেইনলি কোন জাতীয় পদার্থকে বুঝাই? এটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থকে বুঝাই, যেটা আমিষ জাতীয় খাবার থেকে আসে। নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থের উৎস হচ্ছে আমিষ জাতীয় খাবার, এবং এখানে 16% নাইট্রোজেন থাকে, ঠিক আছে। জিহাদুল ইসলাম ওই শিম বীজের প্রশ্ন নিয়ে আর কেউ কোয়েশ্চেন করো না, ওইটা যদি গাইডে থাকে ওইটা ভুল আছে। শিম বীজে মানে যে কোনো আমিষ জাতীয় খাবারেই আসলে অ্যাসিড, মানে অ্যামিনো অ্যাসিড, আমিষকে ভাঙলে আমরা পাই অ্যামিনো অ্যাসিড, তো সবগুলাই তো অ্যামিনো অ্যাসিড। আমরা কিন্তু পুরো রেচন অধ্যায়ে আলোচনা করতেছি এই অ্যামিনো অ্যাসিডকে ভেঙে বর্জ্য পদার্থগুলো কিভাবে আমি বের করতে পারি, ঠিক আছে। যখন ক্ষারীয় বলবে তখন শাকসবজি জাতীয় জিনিস দাগাবা, অপশনে যেটা দেখবা টক জাতীয় জিনিসপত্র আছে সেটা হচ্ছে অম্লীয়র ক্ষেত্রে দাগাবা, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটা? হ্যাঁ সবাই লিখছো কিডনি, এটা তো খুবই সোজা প্রশ্ন। বৃক্কের একক কোনটা? বৃক্কের গঠন এবং কার্যকরী একক কোনটা? একক হচ্ছে নেফ্রন। বইয়ে আছে যে যদি আমরা আমিষ জাতীয় খাবার খাই তাহলে ক্ষারীয় মূত্র তৈরি হবে, কিন্তু ওর সাথে শাকসবজি বলেও তো একটা শব্দ আছে, ঠিক আছে। মূত্র তৈরি হবে, মূত্র তৈরির ব্যাপারটাই আসলে আমিষ জাতীয় খাদ্যের সাথে রিলেটেড, ঠিক আছে। শাকসবজি কথাটার উপর বেশি ফোকাস দাও। এটা নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান? ঠিক আছে, নিচের কোনটিতে? বৃক্কের একক কোনটা? একক হচ্ছে নেফ্রন। নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান? ইউরোক্রোম কোথায় থাকে? ইউরোক্রোম হচ্ছে মূত্রে থাকে। আমরা জানি মূত্রের যে হলুদ বর্ণ, হলুদ বর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম, ঠিক আছে। ঠিক আছে, নিচে কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? যে আবার আসছে, দেখি এবার তোমরা কি বলো, এবার তোমরা কি বলবে বলো দেখি, এটার অ্যান্সার দেখি, একটা মারামারি লেগে যাক। নিচে কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? এ এ ডি 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 ডি, ক্ষারীয় মূত্র বলো। কোনটা খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয় বলো। এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। ঠিক আছে, তোমাদের অ্যান্সারই এবার নিলাম, যাও।
মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? এটা বলো তো। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? হালকা হলুদ হয় হচ্ছে ইউরোক্রোমের কারণে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? অবতল অংশের ভাঁজকে বলা হয় যে বৃক্কের বাইরের দিক ছিল উত্তল, ভেতরের দিক ছিল অবতল। অবতল অংশের ভাঁজকে কি বলে? অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। ঠিক আছে। প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে প্রায় কতটা? কতগুলো নেফ্রন থাকে প্রতিটি বৃক্কে? 10 থেকে 12 লক্ষ প্রতিটি বৃক্কে। যদি আমাদের বলতো যে মানবদেহে কতটি নেফ্রন থাকে, মানবদেহে যদি বলতো তাহলে আমরা কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করতাম, 20 থেকে 24 লক্ষ বলতাম। ঠিক আছে। বৃক্কের মেরুদণ্ডে কতগুলো রেনাল পিরামিড থাকে? রেনাল পিরামিড থাকে কয়টা? হ্যাঁ, 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকবে। তারপর আসলে নিম্নের কোনটি স্বাভাবিক মানুষের মূত্রে অনুপস্থিত থাকে? মূত্রে অনুপস্থিত থাকে। মূত্রের উপাদান ছিল ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা, তাই না, তোমাদের বই অনুযায়ী। তাহলে অনুপস্থিত থাকবে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ তো আমাদের বডির জন্য প্রয়োজন। গ্লুকোজ যদি আমাদের বডি থেকে বের হয়ে যায় তাহলে কি হলো? অসমোরেগুলেশন প্রক্রিয়ায় কোন চাপ অপরিবর্তিত থাকে? কোন চাপ অপরিবর্তিত থাকে? অসমোরেগুলেশন বলছিলাম, অসমোরেগুলেশন মানে হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণিক চাপ। এটা হচ্ছে অভিস্রবণিক চাপ অপরিবর্তিত থাকে। ঠিক আছে। নিচে কোনটি বৃক্কের রোগ নয়? বৃক্কের রোগ নয়, দেখো কিডনি রিলেটেড সবই তো বৃক্কের রোগ। তাহলে দেখো রেনাল, মানে বলছিলাম যে বায়োলজি ভাষায় কিডনিকে বলা হয় রেনাল। তাহলে ব্রোঙ্কাইটিস, ব্রোঙ্কাইটিস, ব্রোঙ্কাইটিস হচ্ছে এটা কিডনির রোগ হবে না। এটা কিসের রোগ? এটা হচ্ছে ফুসফুসের রোগ। ঠিক আছে। যে মানুষের কখনো জ্ঞান ফিরবে না কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত, তাকে কি বলা হয়? হ্যাঁ, তাদেরকে বলা হয় ব্রেন ডেড। ব্রেন ডেড মানে হচ্ছে মানে মানুষটা আসলে মারা গেছে কিন্তু তার সব অঙ্গ প্রত্যঙ্গে এখনো রক্ত প্রবাহ ঠিকঠাক আছে, তখন ওই অবস্থায় তুমি অঙ্গটাকে বের করে নিতে পারবে। যদি রক্ত প্রবাহ অঙ্গে বন্ধ হয়ে যায় তখন কিন্তু অঙ্গটা পচে যাবে, তখন আর বের করে কাজে লাগাতে পারবে না। ঠিক আছে। এই যে বলছে যে ফাহাদের ক্লাসে শিক্ষক এমন একটা সিস্টেম পড়ালেন যে সিস্টেমটা সঠিকভাবে কাজ না করলে প্রস্রাবে সমস্যা হয়, শরীর ফুলে যায়, প্রস্রাবে প্রোটিন চলে যাওয়া, এরকম সমস্যা দেখা দেয়। যেহেতু ইউরিন রিলেটেড, মূত্র রিলেটেড জিনিসপত্র, তাহলে অবশ্যই কোন অঙ্গ নিয়ে কথা বলছে? অবশ্যই বৃক্ক নিয়ে কথা বলছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হলো ওই যে যেটা পড়ালেন, বলছে যে উদ্দীপকের আলোকে সিস্টেমের মাধ্যমে দেহের প্রয়োজনীয় উপাদান বের হয়ে যায়, দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা হয়, দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। প্রয়োজনীয় উপাদান কিন্তু বের হয় না, অপ্রয়োজনীয় উপাদান বের হয়। ঠিক আছে, তাহলে এটা হবে না। তারপর দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা হয়, বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, তাহলে বি আর সি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা দেখো, বলছে যে ইউরিনিফেরাস টিউবেল দুইটা ভাগে ভাগ করা যায়, বি আর সংগ্রাহী নালিকা। তো বি কি হবে বলো তো? এখানে বি কি হবে একটু লিখে জানাও তোমরা। বি কি হবে এখানে? এই বি জিনিসটা কি? হ্যাঁ, বি জিনিসটা হচ্ছে নেফ্রন। তাহলে এই যদি আমরা ধরতে পারি আমাদের এই কোয়েশ্চেন লেখা তো এখানেই শেষ। ঠিক আছে। দেখো এখানে বলছে যে বি অংশটি সার্বিক বর্ণনা দাও। বি অংশটি সার্বিক বর্ণনা আমরা কিভাবে দিব? দেখো আমরা বলছিলাম যে আমি একটু তোমাদেরকে বলবো যে বায়োলজি খাতার প্রেজেন্টেশন তোমরা কিভাবে ভালো করবা। খাতা যখন তুমি ওপেন করবা, ধরো তুমি কিছু জানো না কিন্তু তোমার হাতের লেখাটা ভালো, তুমি একটু সাজায় গুছায় লিখছো, একটু পয়েন্ট আউট করে লিখছো যতটুকুই জানো। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু ক্যারি করে তোমার জন্য। তো আমরা যখন খাতায় লিখবো সবার প্রথমে একদম উপরে খাতায় আমরা লিখবো যে এত নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, লিখে ধরো একের ক খ গ ঘ এরকম থাকে না, তারপরে আমরা অবশ্যই একের ক এভাবে দিব, দাগ দাও, দাগ দাও, ব্লু কালি দিয়ে একটু দাগ দাও। ঠিক আছে,
তাহলে 1 নং প্রশ্নের উত্তর নিচে লিখবো 1-এর ক। 1-এর কটা কেন লিখবো, অনেকে তোমরা এরকম লিখো 1 নং প্রশ্নের উত্তর শুধু ক, পরের পেজে যে লিখে শুধু খ, এভাবে লিখবো না, কারণ তখন পরের পেজে যে টিচার তো বুঝবে না যে এটা কিসের খ। ঠিক আছে, আমরা লিখবো কি 1-এর ক, 1-এর খ, 1-এর গ, এভাবে করে লিখবো। তারপরে যখন তুমি একটা প্যারা যখন শুরু করবা, ধরো এটা আমার হচ্ছে পেজ, ঠিক আছে, এটা পেজ, একটা প্যারা যখন তুমি শুরু করবা তখন একটু ফাঁকা দিয়ে এখান থেকে হচ্ছে লেখা শুরু করবা। এই লাইনটা লিখলা, লেখার পরে আবার এখানে যাবা এবং চেষ্টা করবা এই যে যে শেষটা করছো, শেষটা যেন এমন তেরা বেঁকা না হয়, শেষটা যেন তেরা বেঁকা না হয়, বরং এরকম এক সোজা বরাবর শেষ হয়। ঠিক আছে, সোজা বরাবর শেষ হয় গেল। তারপরে তুমি যখন হচ্ছে একটা প্যারাগ্রাফ শেষ করে আরেকটা প্যারা শুরু করবা, তখন চেষ্টা করবা অ্যাটলিস্ট 2 আঙ্গুল, হাতের 2 আঙ্গুল বরাবর জায়গা ফাঁকা রাখতে, ফাঁকা রেখে, এবং সেকেন্ড প্যারাটাও তুমি এই রকম জায়গা থেকে শুরু করবা। ঠিক আছে, সেকেন্ড প্যারাটাও এরকম জায়গা থেকে শুরু করবা। তারপরে তুমি যদি কোনো হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমরা তো অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবো, তাই না? চিত্র দিতে গেলে কোথায় দিব, অনেকে করো কি জানো, একটা খাতা তুমি প্রথম পেজ ভরে ভরে লিখছো, সেকেন্ড পেজের একদম লাস্টে যে চিত্রটা দিছো, তো টিচার যখন হচ্ছে তোমাকে মার্ক দিবে দেখা যাবে শুরুতে ওই লেখা দেখে মার্ক দিয়ে দিছে, চিত্র আর দেখেই নাই, পরে খাতা উল্টায় কিন্তু মার্ক আর বাড়াই দিবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে প্রথম পেজের মাঝখান বরাবর অথবা শুরুতে চিত্রটা দিয়ে আগে বুঝাই দেওয়ার। কেউ যদি চিত্র বুঝে শুনে ঠিকভাবে আঁকতে পারে তাহলে টিচার দেখা যায় পরে লেখার অভাবে পড়েই দেখে না। ঠিক আছে, গেল। তাহলে আমরা হচ্ছে বি অংশে নেফ্রনের যখন বর্ণনা দিব, প্রথমে হচ্ছে নেফ্রনের একটা ছবি দিব, তারপরে আমরা বর্ণনা করব যে হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যকরী এককটা নেফ্রন, নেফ্রনের মধ্যে কি কি পার্ট আছে, এবং তুমি বলতে পারো যে এখানে হচ্ছে গ্লোমেরুলাস, এটা চাকনি হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবনে হেল্প করে। তারপরের যেই টিউবিউল ওইটা হচ্ছে শোষণ আর ক্ষরণে হেল্প করে। ঠিক আছে, এ ঠিকমতো কাজ না করলে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে, এ ঠিকমতো কাজ না করে সমস্যার সমাধান হতে পারে দুইটা, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এর মধ্যে ডায়ালাইসিসের তুলনায় বৃক্ক প্রতিস্থাপন ভালো, কিন্তু বৃক্ক প্রতিস্থাপনটা বেশি এক্সপেন্সিভ, এই জন্য ডায়ালাইসিসটাই মানুষ চুজ করে নেয় ইউজুয়ালি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে ডায়ালাইসিসের ছবিটা দিতে হবে এবং ডায়ালাইসিসের ছবি সহ পুরো প্রসেসটা বর্ণনা করতে হবে। এবং বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্রেন ডেড টাইপের মানুষের কাছ থেকে আমরা বৃক্ক নিতে পারবো, যেন রক্তের গ্রুপ ম্যাচ হয়, টিস্যু ম্যাচ হয়, এই বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে। ক নম্বর প্রশ্নে আসতে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল কি জিনিস। বোম্যান্স ক্যাপসুলে আমরা বলবো নেফ্রনের যে পোর্শন, এটা হচ্ছে গ্লোমেরুলাসের চারপাশে বেষ্টন করে থাকে একটা পেয়ালার মতো আকৃতির জিনিস, সেটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। মানবদেহে পানি সম্মতা রক্ষার গুরুত্ব কি, এটা হচ্ছে বৃক্ক কাজ করে, এটা লিখবো। পানি সম্মতা যদি ঠিকভাবে না মেনটেন হয় সেক্ষেত্রে আমাদের বডিতে অভিস্রবণিক চাপ বেড়ে যায় এবং খুব বেশি যদি বেড়ে যায় বডিতে পটাশিয়ামের মাত্রা, ঘনত্ব, তখন দেখা যাবে আমাদের হৃৎপিণ্ড সরাসরি কাজ করতে পারে না, হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। ডাব্লিউ অঙ্গটি কিভাবে মূত্র তৈরি করে, মূত্র তৈরির প্রসেসে আমরা 3টা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করব। একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবিউলার পুনঃশোষণ, আর একটা হচ্ছে ক্ষরণ। ডাব্লিউ বিকল হলে মানবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে। বৃক্ক বিকল হলে, বৃক্কে সমস্যা হলে যেসব লক্ষণ আমি পড়িয়েছি তোমাদেরকে স্লাইডে, ওই লক্ষণগুলো যদি তোমরা লিখে দাও ঠিক করে, তাহলে এই কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। এবং একই সাথে এরকম প্রশ্ন আসলে আমাদের ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপনের ব্যাপারটা উল্লেখ করে দিতে হবে। মানবদেহে এমন একটা অঙ্গ আছে যার মাধ্যমে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায়। তো নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বের হয়ে যায়, এর মানে হচ্ছে ওরা কিডনিকে ইন্ডিকেট করতে চাচ্ছে। ডায়ালাইসিস কি, ডায়ালাইসিস আমরা বলবো বৃক্ক যদি কোনো কারণে বিকল হয় সেক্ষেত্রে কৃত্রিম যে উপায়ে আমরা নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ দেহ থেকে বের করতে পারি তার নাম হচ্ছে ডায়ালাইসিস। মূত্র কিভাবে তৈরি হয়, আবার সেম 3টা পয়েন্ট দিয়ে আমরা লিখব। একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ এবং ক্ষরণ। উদ্দীপকের অঙ্গটির গঠন ব্যাখ্যা করো। গঠনের ক্ষেত্রে অবশ্যই তোমরা বৃক্ক আঁকবে, বাইরে কর্টেক্স এবং ভিতরে মেডুলার পার্টটা চিহ্নিত করতে হবে। তারপর রেনাল পিরামিড, রেনাল ধমনী দেখাবো, রেনাল শিরা দেখাবো এবং পেলভিস ইউরেটর দেখাবো। ঠিক আছে, ইউরোক্রোম কি জিনিস। ইউরোক্রোম হচ্ছে আমাদের মূত্র যে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে, এই হালকা হলুদ বর্ণের হওয়ার জন্য দায়ী যে রাসায়নিক পদার্থ, এটাকে বলা হয় ইউরোক্রোম।
ঠিক আছে। অসমোরেগুলেশন কি? আমাদের বডিতে অভিস্রবণিক চাপ রক্ষা করার জন্য পানি এবং লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করা জরুরি, এবং এই পানি এবং লবণের ভারসাম্য রক্ষা হয় যে প্রসেসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে অসমোরেগুলেশন। ঠিক আছে। এক্স অংশের গঠন ব্যাখ্যা করো। এক্স অংশের গঠন বলতে ওরা বলতে যাচ্ছে আসলে নেফ্রনের গঠন ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমরা আঁকবে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, অ্যাফারেন্ট আঁকবে, ইফারেন্ট আঁকবে, গোমেন্স ক্যাপসুল, নিকটবর্তী প্যাচারণ নালিকা, লুপ অফ হেনলি, দূরবর্তী প্যাচারণ নালিকা, সংগ্রাহী নালিকা। বিকল হলে কিভাবে কাজ করবো? আবার সেই ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। পেলভিস কি জিনিস? আমরা জানি ইউরেটরের ফানেল আকৃতির যে অংশ, এটাকে বলা হয় পেলভিস। ইউরেটরের ফানেল আকৃতির অংশকে বলা হয় পেলভিস। অসমোরেগুলেশন বলতে কি বোঝো? বলে ফেলছি। তারপর রাতুলের অকেজ অঙ্গটির দুইটা কার্যকরী এককের গঠন ব্যাখ্যা করো। অঙ্গটির কার্যকরী একক, এটা মানে হচ্ছে আবার সেই নেফ্রন। ঠিক আছে। আর ডাক্তারের উপদেষ্টা চিকিৎসা পদ্ধতিটি সম্পর্কে বলো। তোরা বলছে যে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললেন রাতুলের দেহে রক্ত পরিশোধনকারী দুইটা অঙ্গ অকেজ হয়ে গেছে। একটা টেকসই চিকিৎসা পদ্ধতি। টেকসই চিকিৎসা পদ্ধতি বলতে এটা হচ্ছে আমরা বলবো ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন। ঠিক আছে, বৃক্ক প্রতিস্থাপন। আলট্রাফিলট্রেট কি জিনিস? আলট্রাফিলট্রেট হচ্ছে আমরা রক্তটাকে ছাকন করার পরে প্রথমে যে 125 মিলিলিটার ছাকন করার পরে যে প্লাজমার অংশটা পাচ্ছি সেটাকে বলা হয় আলট্রাফিলট্রেট। মানে অতি সূক্ষ্ম পরিস্রাবনের পরে যে 125 mlটা আমরা পাচ্ছি মূত্র, সেটাকে বলা হয় আলট্রাফিলট্রেট। ব্রেন ডেড বলতে কি বোঝায়? যখন মানুষ আসলে মৃত কিন্তু তার অঙ্গগুলায় রক্ত সরবরাহ চলমান আছে, সেই ব্যাপারটাকে বলা হয় ব্রেন ডেড। ঠিক আছে। লম্বচ্ছেদের চিত্র মানে হচ্ছে বৃক্কের চিত্র আমাদেরকে আঁকতে হবে। বৃক্কের চিত্র, শেষোক্ত লাইনটি বিশ্লেষণ করো। বলছে যে চোখ মুখ ফুলে যায়, রক্তচাপের উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তো শেষোক্ত লাইনটি বিশ্লেষণ করে বলতে আমাদেরকে বোঝাতে হবে যে বৃক্ক আসলে অসমোরেগুলেশনে হেল্প করে। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। এটা লিখতে হবে। মানবদের প্রধান রেচন অঙ্গ, এটা বললে আমরা বুঝবো হচ্ছে বৃক্ককে বোঝাতে চাচ্ছে। সেকেন্ড হচ্ছে নেফ্রন কি? বৃক্কের গঠন এবং কার্যকরী একককে বলা হয় নেফ্রন। রেচন পদার্থ সমূহের বর্ণনা দাও, এটা মানে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো বলবো। রক্ত পরিশোধন প্রক্রিয়া বর্ণনা করো, তার মানে সেই মূত্র তৈরির প্রসেস বর্ণনা করব। অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ, ক্ষরণ। তাহলে তোমাদের বৃক্কের যে ক্লাস এটা হচ্ছে শেষ হয়ে গেল। আজানও পড়ে গেছে, আমরা একটু ব্রেক দিয়ে আবার পরের ক্লাসটা শুরু করব। নতুন ক্লাস আমরা স্টার্ট করব, তোমরা সবাই ওই ক্লাসটাতে জয়েন করবে।